ওদের মাত্র দেখাইছি যে বোর্ডে আসলে যে অঙ্কগুলো আসে ওটা কিন্তু ধর মেনলি বইয়ের অঙ্ক, কিন্তু বইয়ের অঙ্কের প্রথমে 3-4 লাইন একটু পেঁচায় দিবে আর লাস্টে মিলানোর আগে দিয়ে 3-4 লাইন পেঁচায় দেয়। হ্যাঁ, পিছায় দিতে পারে, মানে অঙ্ক সেম, বইয়ের অঙ্ক। মানে তুমি যদি বইয়ের সব অঙ্ক করো তাহলে তোমাকে জাস্ট বোর্ডের অঙ্কটা দেখলে তোমাকে জাস্ট এইটা বাইক করতে হবে যে এটা কোন অঙ্কের সাথে আগে পিছে এলে মিলে। দ্যাটস ইট, এটা খুবই ইজি। হ্যাঁ, এই যে অনেকে শহীদ হয়ে গেছে, আমাদের মাত্র 20 মিনিটের একটা ব্রেক ছিল, আজকে পরপর 2টা ক্লাস ওদের সাথে। ঠিক আছে, সিকিউ সলভিং করাইছি, এখন হচ্ছে যে অ্যাডভান্স প্রবলেম সলভিং। তো এই মাঝখানে অর্ধেক শহীদ। হ্যাঁ হ্যাঁ, যাক, 2টা ক্লাস, আগেরটাতে বোর্ডে আলোচনা করছি, এই ক্লাসে আমি অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। মাঝখানে 20 মিনিট, এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন আর বোর্ডের মাঝখানে গ্যাপ, কিন্তু বাস্তবে তুমি এই গ্যাপটাও পাবা না। ঠিক আছে, হ্যাঁ, অ্যাগেইন চলে আসলাম। ঠিক আছে, ওকে, ইয়াসিন মোল্লাকে ওয়েলকাম। ও এতদিন তোমার হলো রেকর্ড ক্লাস করছে, আজকে নাকি প্রথম লাইভ ক্লাস করতেছে। আমি এতক্ষণ তোমাদের ওই ইমন ভাইয়ার সাথে কথা বলছিলাম। সো ইমন ভাইয়া হচ্ছে লক্ষ্য জিপিএ 5 ব্যাচে ক্লাস নিচ্ছে। আমি এই রুমে তোমাদের ক্লাস নিচ্ছি 27 ব্যাচে, ইমন ভাইয়া পাশের রুমে 26 ব্যাচে লক্ষ্য জিপিএ 5 ক্লাস নিচ্ছে। এবং সেম কথা, ও আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছিলাম সিকিউ সলভিং, ও তখন ওদের লক্ষ্য জিপিএ 5 ক্লাস করাচ্ছিল। দেখো, আমি এখানে যে কথা বলছি ও এখানে একই কথা বলছে, এবং আমরা কেউ জানি না যে দুইজন যে সেম কথা বলছি। এবং আমি তোমাদের সিকিউ সলভিং ক্লাসে কিন্তু বলছি যে ত্রিকোণমিতি অঙ্ক বইয়ের অঙ্কই দিবে, কিন্তু বইয়ের অঙ্কটা হয় 2 লাইন সামনে বেশি দিবে, অথবা পিছনে 2 লাইন, মানে শেষের দিকে 2 লাইন বেশি দিবে। মাঝখানের অঙ্কটা পুরো বইয়ের অঙ্ক। এক্স্যাক্টলি সেম কথা নাকি ও ওই 26 ব্যাচে বলে আসছে। সো দেখো, কথা কিন্তু কখনো পাল্টাবে না, ঠিক আছে, এবং নিয়মও কিন্তু পাল্টাবে না। সো তুমি যদি এই জিনিসগুলো তোমার মধ্যে ধারণ করতে পারো, তাহলে বোর্ডে যেই অঙ্কই আসুক না কেন তুমি কিন্তু সাহস নিয়ে করে ফেলতে পারবা। তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে এই অঙ্কটা বইয়ের কোনো না কোনো অঙ্কের সাথে মিলে যাবে, হয় প্রথম 2 লাইনে একটু মানে কাবজাব করতে হবে, অথবা শেষের 2 লাইনে একটু ঝামেলা করে মিলাই দিতে হবে। ঠিক আছে, এই মাঝখানে পুরো অঙ্কটা সেম। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা এই ত্রিকোণমিতির একদম লাস্ট ক্লাসে চলে আসছি, একদম লাস্ট। আমাদের অনেকগুলো ত্রিকোণমিতি ক্লাস হয়ে গেল, এবং আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো বারবার দেখবা, একবার দেখা এনাফ না। ত্রিকোণমিতি ক্লাস বলো আর তুমি সরলরেখা, ভেক্টর বা ম্যাট্রিক্স নির্ণয় যে ক্লাসই বলো, তোমার উচিত বারবার দেখা। কিছুদিন পর পর ক্লাসগুলোকে টেনে টেনে দেখবা। ঠিক আছে, রিভিশন দিবা, রিভিশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে তুমি ত্রিকোণমিতি করছো, তোমাদের যে আর্কাইভ আমরা দিচ্ছি সেই আর্কাইভেও কিন্তু ত্রিকোণমিতি ক্লাস আছে। দেখি কে বলতে পারে যে আর্কাইভে কোন ভাইয়া তোমাদের ত্রিকোণমিতি ক্লাস নিছে। বলো, আর্কাইভে কোন ভাইয়া তোমাদের ত্রিকোণমিতি ক্লাস নিছে? একই চ্যাপ্টার তোমরা 2 ভাইয়ার কাছে পড়তেছো, এই সুযোগ তুমি আর কই পাবা? তার মানে তুমি ডাবল। হ্যাঁ, 9 ভাইয়া নিছে, এই যে হয়ে গেছে 9 চাচ্ছু, রেটিনা পারছে, ইয়ামিন পারছে, বা সবাই পারছে, নিজুও পারছে। তার মানে তোমরা দেখছো, অবশ্যই দেখবা। এবং আর্কাইভ দেখলে এবং আমার ক্লাস দেখলে, 2টা ক্লাস দেখলে তোমার যেটা হবে, তুমি একই জিনিস 2 ভাবে বুঝবা। একই জিনিস তুমি যত বেশি ভাবে বুঝতে পারবা, তত বেশি তোমার ওই জিনিসটা মাথায় সেভ হবে, তত ভালোভাবে জিনিসটা মাথায় সেভ থাকবে। সো আর্কাইভ ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করবা। তোমাদের অনেকেই বলতেছো যে ভাইয়া জানুয়ারি মাসে কলেজে পরীক্ষা, সিলেবাস একটা চ্যাপ্টার বেশি আছে, শিক্ষতে যা পড়াইছি কলেজে তার থেকে একটা চ্যাপ্টার বেশি। সো যেই চ্যাপ্টারটা বেশি আছে সেটা আর্কাইভ দেখে করে ফেলো, তাহলেই তো হয়ে যায়। যেই চ্যাপ্টারটা বেশি আছে সেটা আর্কাইভ দেখে করে ফেলো, তাহলেই তো হয়ে যায়, তাই না? সো আর্কাইভ দেখবা, আর্কাইভ কিন্তু খুবই ইফেক্টিভ, এবং আর্কাইভ দেখে তুমি কলেজের সিলেবাসও শেষ করতে পারবা। সেই সাথে আর্কাইভ দেখলে তুমি একই চ্যাপ্টার 2 ভাইয়ার কাছে পড়তে পারতেছো, 2বার পড়তে পারতেছো। ওই ভাইয়া হয়তোবা অনেক বেশি অন্য অঙ্কগুলো করাইছে, আমি অন্য অঙ্কগুলো করাইছি, এই 2টা অঙ্ক মিলাইলে দেখবা বইয়ের সব অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। সো আজকে এই লাস্ট ক্লাসে আমরা আসলে অ্যাডমিশনে আসে যে অঙ্কগুলা, তার মানে অ্যাডভান্সড প্রবলেম সলভিং, এটা দেখব। তো আমাদের যে কোনো চ্যাপ্টার শিখতে আমরা মোট 4 ভাবে শেষ করি। একটা চ্যাপ্টার 4টা উপায়ে পড়ানো হয়। প্রথমে আমরা ওই চ্যাপ্টারটার উপর বেসিক এবং বইয়ের অঙ্কগুলো সলভ করি, বেসিক এবং বইয়ের অঙ্কগুলো সলভ করি।
তারপরে একটা ক্লাসে আমরা শুধুমাত্র এমসিকিউ সলভ করি, ওই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আসে সেগুলো সলভ করানো হয়। এরপরে একটা ক্লাসে হচ্ছে সিকিউ সলভ করানো হয়, বোর্ডে লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো আমরা সলভ করি। এবং লাস্ট 4 নাম্বার একটা ক্লাসে আমরা ভর্তি পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসছে বা আসতে পারে, কঠিন কঠিন কি ধরনের প্রশ্ন হইতে পারে সেটা আমরা সলভ করি। ঠিক আছে, সো আজকে হচ্ছে আমাদের সেই 4 নাম্বার টাইপের ক্লাস। মানে একটা চ্যাপ্টারের উপর আমরা 4 টাইপের ক্লাস নিয়ে থাকি, 4 ধরনের ক্লাস নেওয়া হয়। বেসিক এবং বইয়ের অঙ্কগুলা, এমসিকিউ, সিকিউ, অ্যাডভান্সড। অ্যাডভান্স মানে হচ্ছে ভর্তি পরীক্ষাটা, তার মানে এ টু জেড, একাডেমিক থেকে অ্যাডমিশন, ঠিক আছে, বেসিক থেকে প্রো সব শেষ হয়ে যাচ্ছে এখানে, যদি তুমি আমাদের সাথে সাথে পড়ো। আর যদি না পড়ো তাহলে তোমাদের পিঠের উপর তাল ফালামু, পিছায় পড়বা, কিছু করার নাই। ঠিক আছে, ওকে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান ভাইয়া, পড়ালেখা করেছি বুয়েট থেকে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। আর যদি কখনো তোমার এই ক্লাসগুলোতে রেজুলেশনের সমস্যা হয়, যে ভাইয়া ঘোলা দেখা যাচ্ছে, তাহলে তুমি স্ক্রিনে বাম পাশে উপরে যে সেটিংস বাটনটা আছে, এই সেটিংস বাটনটাতে ক্লিক করবা, সেখান থেকে রেজুলেশনটা কমায়া দিবা। রেজুলেশনটা কমায়া দিলে তোমার এই ঘোলাটা কেটে যাবে। ঠিক আছে, রেজুলেশনটা কমায়া দিবা, কমায়া দিলে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা আজকে দেখব হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং, মানে ভর্তি পরীক্ষায় আসার মতো বা আসছে এই অঙ্কগুলো আমরা দেখব ত্রিকোণমিতি থেকে। তার আগে ত্রিকোণমিতির সূত্র কন্টেস্টে ফাইনাল 5 জন, মোট 20 জনের নাম ঘোষণা করব। এর মধ্যে 15 জনের নাম অলরেডি বলে ফেলছি। লাস্ট 5 জন যাদের নোটটা সুন্দর হয়েছে, অথেন্টিক হয়েছে এবং বোঝা গেছে যে ওরা চেষ্টা করছে। ঠিক আছে, তোমরা সবাই চেষ্টা করছো, কিন্তু ওদের প্রচেষ্টাটা তোমাদের থেকে একটু বেশি দেখে ওদের নামটা বলছি। হাফসা আক্তার সিনথিয়া, কনগ্রাচুলেশনস, সুন্দর হয়েছে, সব আলাদা আলাদা, আমি যেভাবে সেট সেট করে পড়াইছি, এই 4টা, এই 4টা, এই 4টা, এই 4টা, এই 4টা, এই 2টা, এই দেখো সেট সেট করে ও লিখে রাখছে। ঠিক আছে, নুসরাত জাহান নিজুম, দেখো কি সুন্দর কালারফুল, একদম সুন্দর করে ড্রয়িং করে একদম লিখে রাখছে, দেখতেই ভালো লাগে, এই জিনিসটা দেখলেই পড়তে মন চাবে। ঠিক আছে, নুসরাত জাহান নিজুম, কনগ্রাচুলেশনস, তুমি একজন উইনার। মার্জিয়া মালা দেখো, ওই শিখর ছবি টবি আঁকছে, আবার সুন্দর করে বক্স বক্স করে লিখছে। ও যে শুধু আমার গুলোই লিখছে তা না, একদম বাচ্চা কাল থেকে শুরু করে এই পর্যন্ত যা যা আসছে ত্রিকোণমিতিতে সব লিখে রাখছে, পরিশ্রমী। ঠিক আছে, ওকে, তোমাদের সাথে আমরা যোগাযোগ করব, তোমরা তোমাদের বাসার ঠিকানাটা দিয়ে ফেলবা, ওই ফর্মটা ফিল আপ করে দিবা, তাহলে তোমাদের অ্যাড্রেসে পুরস্কার চলে যাবে। হ্যাঁ, আমরা যোগাযোগ করব, এই উইকে বা নেক্সট উইকে যোগাযোগ করব, কোনো টেনশন করো না। যেই আইডি দিয়ে পোস্ট করছো ওই আইডিতেই যোগাযোগ করা হবে। হ্যাঁ, ওকে। উদিতা বিশ্বাস, কনগ্রাচুলেশনস, সুন্দর কালারফুল, এক একটা এক এক কালার দিয়ে আলাদা আলাদা করে বুঝাই রাখছে এবং বুঝাই যাচ্ছে ও পড়ার টেবিলে এটা টানাইছে। আমি বলছিলাম পড়ার টেবিলে টানাইতে হবে, তুমি প্রতিদিন পড়তে বসবা, একদম চোখের সামনে সূত্র থাকবে, এইভাবে পড়লেই তোমার সূত্রগুলো মাথায় ঢুকবে। ঠিক আছে, হ্যাঁ নুসাইবা, কোনো সমস্যা নাই। লাস্ট আখিমণি দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা, ঠিক আছে, অনেক সুন্দর করে একে একদম ওয়ালে টানায় রাখছে, এই যে ওয়ালে এই জিনিসটা টানায় রাখছে, দেখতে যেমন সুন্দর লাগতেছে এবং জিনিসটা স্পষ্ট এবং সেট 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 আকারে দিছে যেন ও বুঝতে পারে। আবার উপরে টাইটেল দিছে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা, সিঙ্গেল অ্যাঙ্গেল ফর্মুলা, সাইন সূত্র, কোসাইন সূত্র, ক্ষেত্রফলের সূত্র, সুন্দর করে ফর্মুলা ইয়ে দিছে। সো এই হচ্ছে আমাদের মোট 20 জন, এই 20 জনকে আমরা যোগাযোগ করব, তোমাদেরকে একটা ফর্ম দিব, সেই ফর্মটা সুন্দর করে ফিল আপ করবা, ফিল আপ করলে তোমাদের অ্যাড্রেসে আমরা ঠিকানাতে আমরা তোমাদের গিফটটা পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে, আসো শুরু করি। অ্যাডভান্স প্রবলেম সলভিং, সো বোর্ডেও কিন্তু মাঝে মাঝে কঠিন অঙ্ক চলে আসে। সো এটা চ্যাপ্টার 6 এ একটা অঙ্ক, যেটা আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালে আসছে। হ্যাঁ ভাই, অনেকে তোমরা পাও নাই, মনে কষ্ট পাও না, তোমাদের গুলো আমরা দেখছি, সবই দেখছি। ঠিক আছে, এবং বললাম তো তোমাদের সবারটাই সুন্দর হয়েছে, কিন্তু ওদেরটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে,
ঠিক আছে, আসো। ওকে, সিএম বলছে শুধু মেয়েরাই পাইছে, ছেলেরা কই? ছেলেদের নামও তো বলছি, এই 20 জনের মধ্যেও ছেলে আছে। ঠিক আছে, তবে মেয়েরা বেশি পরিশ্রমী, এটা বোঝা গেছে। ওরা বাসায় থাকে তো পরিশ্রমটা করে বেশি, সুন্দর করে আঁকছে, সুন্দর করে ডিজাইন করছে, সেটা আবার সুন্দর করে টানায় রাখছে। আর ছেলেরা তো উড়নচণ্ডী, তাই না? আমি নিজে উড়নচণ্ডী ছিলাম। এগুলো আবার পড়বে, সুন্দর করে লিখবে কেডা? ঠিক আছে, গুরুত্ব দেয় নাই, এজন্য পাও নাই। যারা গুরুত্ব দিছে সেটা পাওয়া হয়েছে। কে ছেলে কে মেয়ে সেটা দেখা হয় নাই, দেখা হয়েছে কোনটা বেশি সুন্দর লাগতেছে, কোনটা ইফেক্টিভ হবে, কোন জিনিসটা দেখলে সেটা মেমোরিতে গেঁথে থাকবে। এই অনেকগুলা ক্রাইটেরিয়া অনুযায়ী এই উইনার সিলেক্ট করা হয়েছে। টেনশনে কিছু নাই বাবা, মাত্র Q1, Q2, Q3, Q4, Q5 আমি যখনই যে চ্যাপ্টার পড়াবো তার উপর কন্টেস্ট ছাড়বো, এই কন্টেস্টে পুরস্কার দিতেই থাকবো। সো এবার পাও নাই তো কি হয়েছে, নেক্সট কোন চ্যাপ্টারে ইনশাল্লাহ পুরস্কার পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। চ্যাপ্টার 6 এর অঙ্ক, কিন্তু এইটা সলভ করতে তোমার কোসাইন সূত্রের প্রয়োজন হয়, মানে 7.7 এর সূত্র কাজে লাগে, এজন্যই আমরা এটা এখন করাচ্ছি। ঠিক আছে, বলছে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 একক, ব্যাসার্ধ 6 একক, তাহলে নীল অংশের ক্ষেত্রফল বাইক করো। তাহলে ব্যাসার্ধ 6 একক মানে হচ্ছে এইটুকু 6, আবার এইটুকু হচ্ছে 6। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলো তো এই পুরাটা কত? তাইলে এই পুরা বাহুটা কত? এই পুরা বাহুটা, এই বাহুটা কত? এই বাহুটা 9 আর 6, এই বাহুটা হচ্ছে 15। একইভাবে এই বাহুটা কত? 3 আর 6, 3 আর 6 এটা হচ্ছে কি 9, আর নিচেরটা হচ্ছে 21। তাহলে দেখো একটা ত্রিভুজে 3টা বাহু জানি, তাহলে এই 3টা বাহু থেকে আমরা কি কোণের মান, আলফার মানটা বাইর করতে পারবো না? কোণের মান বাইর করতে পারবো না? হ্যাঁ, কোসাইন সূত্র। তাহলে কজ আলফা হচ্ছে আমরা জানি আলফার বিপরীত বাহুটা হবে মাইনাস, এই যে 21, এটা হবে মাইনাস। তাহলে আলফার বিপরীত বাহু -21 স্কয়ার, আলফার সাথে 2 বাহু 15 স্কয়ার, আর হচ্ছে 9 স্কয়ার, নিচে হবে 2 ইন্টু 15 ইন্টু 9। তাহলে এখান থেকে এখন আলফার মানটা বের করে ফেলো ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, তাহলে 15 স্কয়ার যোগ 9 স্কয়ার মাইনাস 21 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 15 ইন্টু 9 মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ 120। ওকে, 120 এটাকে লেখা যায় হচ্ছে 2π/3। তাই না? 2π/3, 2π/3। ওকে, ওকে, ওকে। আলিফা কষ্ট পাচ্ছে, আলিফা কষ্ট পায় না, তোমারটাও সুন্দর হয়েছে, টেনশন করো না। ঠিক আছে, দেখছি আমরা নেক্সট কোন কন্টেস্ট ইনশাল্লাহ পেয়ে যাবা, টেনশন করো না। ঠিক আছে, ওকে, 2π/3। আচ্ছা, কোণ পেয়ে গেছি। এখন দেখো আমি যদি নীল অংশটা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে নীল অংশটা ক্ষেত্রফল কত হবে? এই নীল অংশটার ক্ষেত্রফল, নীল অংশটার ক্ষেত্রফল হবে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমার নীল অংশটা ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ওই বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলে পেয়ে যাব, বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দিলে পেয়ে যাব। ত্রিভুজ থেকে বৃত্তকলা, ত্রিভুজ মানে হচ্ছে এই পুরাটা, এই পুরাটা থেকে বৃত্তকলা, বৃত্তকলা মানে যে বৃত্তের অংশটা, এই যে বৃত্তের অংশটা, এই যে বৃত্ত, এই বৃত্তে এই অংশটা বাদ দিলে পেয়ে যাব। ওকে, এখন বলো ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবো কিনা? হ্যাঁ পারবো ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু, এই দেখো 15 আর 9, দুইটা সন্নিহিত বাহু 15 আর 9, এবং মধ্যবর্তী কোণে সাইন থিটা, সাইন 120, মধ্যবর্তী কোণে সাইন থিটা, সাইন 120, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, মাইনাস বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ আর স্কয়ার থিটা, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ আর স্কয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, থিটা, থিটা হচ্ছে রেডিয়ানে বসাইতে হবে 2π/3, থিটা হচ্ছে রেডিয়ানে বসাইতে হবে 2π/3। এখন আমাকে একটু হিসাব করে বলো যে এটা অ্যান্সার কত আসে, কমেন্টে জানাও অ্যান্সার কত আসে।
হয়েছে না? এখানে পাই এর মান কিন্তু 3.1416 বসাইতে হবে। পাই এর মান বসাইতে হবে 3.1416, ঠিক আছে? ওকে, নেক্সট বুয়েটের অঙ্ক। দেখো বুয়েট 24-25 সালে আসা অঙ্ক। বুয়েটে 24-25 মানে খুবই রিসেন্ট একটা অঙ্ক। কি বলছে? বলছে m tan x tan y tan x tan y is equal to n tan x plus tan y, এটা প্লাস আছে এখানে গুণ আছে, এই দুটা সমান বলে দিচ্ছে। সেখান থেকে আমাকে বলছে tan x plus y হচ্ছে p, tan x plus y হচ্ছে p, তাহলে সেখান থেকে tan x into tan y এর মান কত? tan x into tan y এর মান কত? তাহলে ওইটা দেওয়া আছে, ওইটা আমরা দেখতে পাচ্ছি tan x plus y, এটা মান দেওয়া আছে p। তাহলে আমরা যদি এখন x plus y এটা সূত্রটা ভেঙে দিই, তাহলে tan x plus y এর সূত্র হচ্ছে tan x plus tan y 1 minus tan x tan y, এটা ইজ ইকুয়াল টু p। তো এখান থেকে আমাকে tan x tan y এর মানটা বের করতে হবে। তো আমি যদি এই গুণফলের মানটা বের করতে চাই, তাহলে আমার যোগফলের মানটা বসায় ফেলতে হবে। সো যেটা দেওয়া আছে এখান থেকে তুমি দেখো তো যোগফলের মান কত আসে। এই যে tan x plus tan y, এই উপরের মানটা কত আসে? n, এই যে n কে এই পাশে নিয়ে আসো। তাহলে এখান থেকে আমরা m by n tan x tan y is equal to হইল তোমার tan x plus tan y, ঠিক আছে? m by n tan x tan y হচ্ছে tan x plus tan y। সো এই মানটা এখানে বসায় দাও, এই মানটা এখানে বসায় দাও, সেটা হচ্ছে m by n tan x tan y divided by 1 minus tan x tan y is equal to p। সো এটা এখন সলভ করে আমাকে এই tan x into tan y এর মানটা বের করতে হবে। ওকে ওকে, ইজি মনে হচ্ছে। এটা ওই পাশে নিয়ে যাও। তাহলে m by n tan x tan y is equal to p into 1 minus tan x tan y। এবার p কে এটা নিচে নিয়ে আসো, p কে এটা নিচে নিয়ে আসো। তাহলে m by n p, ওই p কে এটা নিচে নিয়ে আসলাম, tan x tan y is equal to 1 minus tan x tan y। এখন এটা থেকে ওই tan x tan y গুলো এক পাশে নিয়ে আসো। তাহলে tan x tan y গুলো এক পাশে আনলে m by n p tan x tan y যোগ tan x tan y is equal to 1। সো এই দুটা কমন নিলে tan x tan y কমন নিলে আমাদের আসবে এইটা, থাকবে কি বলো, m by n p plus 1 is equal to 1। সো এখান থেকে শুধু tan x tan y কত আসবে, এটা দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1 divided by m by n p plus 1। আচ্ছা, এখন np দিয়ে যদি আমি সবাইকে গুণ করি, তাহলে হবে np ডিভাইডেড বাই m প্লাস np। এটা হচ্ছে ভ্যালু, এই হচ্ছে ভ্যালু। দেখো তো কোনটার সাথে মিলে কিনা। 2 নাম্বারটা বি হচ্ছে অ্যান্সার। তুমি উল্টাপাল্টা অ্যান্সার দিছো কেন? ডি বলছো, অনেকে ডি বলছো কেন? দেখছো বুয়েটে এমসিকিউ, বুয়েটে আসা একটা এমসিকিউ, কঠিন লাগে নাই কিন্তু, তাই না? সহজ আছে। তো আমাকে যেটা দেওয়া আছে tan x plus y, সেটাকে ভেঙে দিলাম, তারপর tan x plus tan y এর মানটা বসায় দিলাম, কোনাকুনি গুণ করলাম, p কে নিচে নিয়ে গেলাম, তারপর tan x tan y গুলো একপাশে নিয়ে আসছি, একপাশে নিয়ে এসে কমন নিছি, এটা দিয়ে ভাগ করে ফেলছি, প্রমাণ মিলে গেছে। ঠিক আছে, ইজি। ওকে, আইউটি প্রশ্ন, আইউটি প্রশ্ন ইজি। কি বলছে?
ইন দ্য ফলোইং ফিগার, এই ফিগারটাতে দ্য ফলোইং কার্ভ সি হ্যাজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন। আইওটি প্রশ্ন পুরাটা ইংলিশে হয়। তুমি বাংলা মিডিয়াম হইলেও তোমার প্রশ্ন ইংলিশে হবে, তুমি ইংলিশ মিডিয়াম হইলেও তোমার প্রশ্ন ইংলিশে হবে। তো ইংলিশের প্রশ্ন দেখে আবার ভয় পাও না, কারণ এগুলো সহজ, ইংলিশ গুলো সহজ। কি বলছে? ইন দ্য ফলোইং ফিগার, এই যে নিচের চিত্রে, দ্য কার্ভ, কার্ভ মানে হচ্ছে যে এই বক্ররেখাটা, হ্যাজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন, পরামিতিক সমীকরণ। এই দুইটা পরামিতিক সমীকরণ বলে দিছে যে এক্স হচ্ছে এইটা আর ওয়াই হচ্ছে এইটা, দুইটা পরামিতিক সমীকরণ বলে দিছে। এরপরে বলছে টি এর ভ্যালু হচ্ছে 0 থেকে টুয়াইস পাই এর মাঝখানে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বাই করতে বলছে। সো এটা তো সহজ, বলেই দিছে কি করতে হবে, আমাকে এক্স প্লাস ওয়াই করতে হবে। সো এক্স এর মান কত? এক্স এর মান তো দেওয়াই আছে, 4 cos টি প্লাস পাই বাই 6, ওয়াই ওয়াই এর মান দেওয়া আছে 2 sin টি। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। এই যে কজের সূত্রটা ভেঙে দাও, কজের সূত্র ভেঙে দাও। আমরা জানি cos a প্লাস বি, সূত্র হচ্ছে কি বলো, cos a cos b মাইনাস sin a sin b। টু sin t, 4 দিয়ে গুণ দাও, 4 cos t cos পাই বাই 6, পাই বাই 6 মানে কি, cos 30, cos 30 মানে হচ্ছে √3/2 মাইনাস 4, এই 4 দিয়ে গুণ হয়ে যাবে sin t, আর sin পাই বাই 6, পাই বাই 6 মানে sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, আর প্লাস 2 sin t। এখন দেখো 4 আর হাফ কাটাকাটি গেলে এখানে থাকে 2, তখন দেখো এই 2 sin t আর এই 2 sin t কাটাকাটি চলে যায়, এই দুইটা চলে যায়, এই দুইটা বাদ হয়ে যায়। 4 আর হাফ কাটা গেলে 2 থাকে, 2 sin t, এটা মাইনাস, আর এই 2 sin t প্লাস, তাহলে এই দুইটা বাদ, খালি এই প্রথমটা থাকবে। তাহলে প্রথমটাতে দেখো আবার 2 আর 4 কাটা গেলে 2 থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2√3 cos t, এটা হচ্ছে অ্যান্সার। পারছো? 2√3 cos t মানে কি বি, 2√3 cos t। আইওটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মুসাইবা বলছে ফুল ফর্ম কি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মাইমুনা পারছো, উপমা পারছো, মাশাআল্লাহ, অসাধারণ, তাই না? সহজ আছে। ত্রিকোণমিতির সূত্রটা ভেঙে দিছি, cos a প্লাস b মান বসায় কাটাকাটি করছি। সিকের ওয়েট, সিকের ওয়েটে এই প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন ছিল, কিন্তু একটু ট্রিকি ছিল। কি বলছে দেখো, যে এইটার মান হচ্ছে ল্যামডা, এই জিনিসটার মান হইল ল্যামডা, তাহলে এইটার মান কত হবে? এইটার মান কত হবে? এইটার মান যদি ল্যামডা হয় তাহলে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? ওকে, তাহলে 2 sin আলফা 1 প্লাস sin আলফা cos আলফা। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই উপরে যেটা আছে, এই উপরেরটা দিয়া, এই উপরেরটা দিয়ে উপরে নিচে গুণ দিব, 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা দিয়ে উপরে নিচে গুণ দিলাম। তাহলে গুণ দিলে দেখো আমার তো ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা কিন্তু ল্যামডা ল্যামডাই থেকে যাবে, ল্যামডা ল্যামডাই থেকে যাবে। তো আমরা কি করলাম, আমরা এই যে উপরেরটা দিয়ে গুণ দিলাম, উপরেরটা দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন এই উপরের এই দুটা থাকলো, নিচে এখানে সূত্রটা বসায় দাও, নিচে এখানে সূত্রটা বসায় দাও। ঠিক আছে, এই দুটা সূত্র বসায় দাও। কি সূত্র এটা ধরতে পারছো? নিচে তাকায় দেখো,
এই যে 1 প্লাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা এখানেও আছে, কজ আলফা এখানেও আছে, কজ আলফা এখানেও আছে, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে সূত্রটা কি বসবে? সূত্রটা বসবে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এই দুটা গুণ দিলে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, ওকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এটা ভেঙে দাও, এটা এটা ভেঙে দাও, তাহলে তো হয়। নিচেরটা ভেঙে দাও, তাহলে 2 সাইন আলফা 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা। 1 প্লাস সাইন আলফাকে ভেঙে দাও, তাহলে 1 স্কয়ার 2 সাইন আলফা, আর এখানে হচ্ছে আমাদের সাইন স্কয়ার আলফা। আর কজ আলফাকে আমরা একটু চালাকি করি, কজ আলফা, এই কজ স্কয়ার আলফাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, কিন্তু মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কজ স্কয়ারকে আমরা সাইন স্কয়ার বানায় ফেলছি। বানায় ফেলার ফলে আমাদের 1 আর 1 চলে গেছে। এখন দেখো তো সাইন কয়টা চলে আসছে? উপরে যা আছে তা থাইকা যাবে। আমার এখানে সাইন আসছে কয়টা? এখানে দেখো সাইন আছে 2 সাইন আলফা, সাইন স্কয়ার আলফা আছে আবার দুইটা। ঠিক আছে, তাহলে দুইটা সাইন আলফা আছে, আবার দুইটা সাইন স্কয়ার আলফা আছে, ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা। এখন নিচ থেকে আমি যদি 2 সাইন আলফা কমন নিই, তখন উপরে 2 সাইন আলফার সাথে কাটাকাটি চলে যাবে। তাহলে আমি যদি এখন এখানে লিখি, আমি নিচ থেকে 2 সাইন আলফা কমন নিলাম, নিচ থেকে, তাহলে 2 সাইন আলফা 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা। আর এখান থেকে আমরা যদি এখন 2 সাইন আলফা কমন নিই, থাকবে হচ্ছে 1 প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা। তখন দেখো 2 সাইন আলফা কাটাকাটি গেলে আমাদের প্রমাণে যেটা আছে সেটা চলে আসছে, এবং প্রমাণে যেটা আছে সেটা ভ্যালু কত থাকতেছে? ল্যামডা। তার মানে ওই পাশে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, খালি আমার এই লেফট হ্যান্ড সাইডটা চেঞ্জ হয়ে রাইট হ্যান্ড সাইড মানে এই পাশটা হয়ে গেছে। তখন দেখো আমি যেটা পাইছি এটার ভ্যালু কিন্তু ল্যামডা, মানে সেম থাকবে, সেম থাকবে, চেঞ্জ হয় নাই, সেম থাকতেছে। হ্যাঁ বি, এই যে বি। ঠিক আছে নিশাত, পারফেক্ট। নেক্সট জেইই মেইন। ওকে, বিদেশি অঙ্ক, বিদেশি অঙ্ক কিন্তু খুবই ইন্টারেস্টিং, বিদেশি একটা অঙ্ক কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, পৃথিবীতে কোনো অঙ্ক দেখে ভয় পাবো না, হোক বিদেশি অঙ্ক তো কি হয়েছে। ঠিক আছে, বিদেশি অঙ্ক তো কি হয়েছে, তাসফিয়া, হ্যাঁ এটা কাউন্ট এখনো চলতেছে। শিক্ষক থেকে মেডিকেলে কয়জন চান্স পাইছে আমরা এখনো কাউন্ট করতেছি। So, আমাদের ফর্ম ছাড়ছি, ওরা আস্তে আস্তে ফিল আপ করতেছে, আর যাদেরটা আমরা পাচ্ছি তাদেরটা আমরা শিখর ফেসবুক যে পেজ আছে সেখানে আমরা প্রচার করতেছি। ঠিক আছে, ওকে, সো ফেসবুক পেজে চোখ রাখো। আবার বলি সিকিউরিটি এই প্রশ্নটা, প্রশ্নে যা আছে তা লেখছি, উপরে নিচে এটা দিয়ে গুণ দিছি, ওর প্রমাণের উপরের সাইড ল্যামডা যা আছে তা থাকবে। এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হোল স্কোয়ারটা ভেঙে দিছি, কজ স্কোয়ারকে চেঞ্জ করছি, 1 মাইনাস সাইন স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, কাটাকাটি গেছে, কমন নিছি, এই যে এই পুরা জিনিসটা চলে আসছে। তাহলে এই পুরা জিনিসটার ভ্যালু, এই পুরা জিনিসটার ভ্যালু দেখো ঠিকই কি আসতেছে? ল্যামডা, কারণ ল্যামডা তো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, ওকে, বিদেশি অঙ্ক। একটা ত্রিভুজের মধ্যে এই সম্পর্কটা বলে দিছে, এই সম্পর্কটা বলে দিছে, এবং বলছে এ কোণের মান কত, এ কোণের মান কত। ওকে, মিফতাল বলছে আপনি কিভাবে বুঝলেন এটা গুণ করতে হবে? অভিজ্ঞতা। ঠিক আছে, অভিজ্ঞতা, যেটা বানাইতে হবে সেটা তো আনতে হবে। তুমি যে জিনিসটা বানাইতে চাও এটা যদি তুমি নিয়ে না আসো তাহলে তো তুমি বাইক করতে পারবা না, তাই না? বুঝতে পারছি, ওকে। এটা দেওয়া আছে এ কোণ বের করতে হবে, খুবই ইজি এটা। ওই যে কজ এ কজ বি কজ সি, এখান থেকে এ কোণ, তাহলে এই যে বাহু, সবগুলা বাহু আছে, খালি এই কজ এ কজ বি কজ সি গুলা কোণে আছে। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এগুলাকেও বাহু বানায় ফেলবো। তাহলে কজ এ, এটা সূত্র কি বলো? বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2 বি সি, আর নিচে কিন্তু একটা এ আছে,
ঠিক আছে না? এবার cos b এর সূত্র হচ্ছে সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2ca, নিচে কিন্তু একটা বি আছে। এবার 2 cos c এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার 2ab, নিচে একটা সি আছে। আর এই পাশে আছে হচ্ছে a বাই বি সি, এখানে আছে বি বাই সি এ। আমি সবগুলা কসকে বাহুতে নিয়ে আসছি। এরপরে এখান থেকে এখন দেখো এই 2bc আর নিচে a গুণ হয়ে গেলে হবে 2abc, আর এই 2 দিয়ে উপরে গুণ দিয়ে দাও, কাটাকাটি করো না। 2b স্কয়ার 2c স্কয়ার 2a স্কয়ার। এখানেও দেখো 2abc হবে c স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানেও দেখো 2ab আর c একসাথে নিচে চলে আসবে, উপরে 2 দিয়ে গুণ দিয়ে দাও। 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার। আর এখানে দেখো লসাগু করলে আমাদের হয় এ বি সি, এটা হচ্ছে এ স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার। ওই পাশে লসাগু করছি, ঠিক আছে? ওকে, এবার এই পাশেও লসাগু করে দাও। লসাগু করে দিলে হচ্ছে 2abc হচ্ছে আমাদের লসাগু। এখানে থাকবে 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2a স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার 2a স্কয়ার 2b স্কয়ার, ও এটা তো 2c স্কয়ার হবে, 2c স্কয়ার। আর এই পাশে হচ্ছে a স্কয়ার b স্কয়ার ডিভাইড বাই abc। ওকে, এখন কাটাকাটি মহা উৎসব, এবিসি বাদ, খালি 2 থাকে, এই পাশে খালি 2 থাকবে। হ্যাঁ, কাটাকাটি মহা উৎসব। 2a স্কয়ার বাদ, 2c স্কয়ার বাদ, আর কি বাদ যায়? ওকে, এইবার এই যে নিচে একটা 2 থাকলো, এই 2 দিয়ে ওই পাশে গুণ দিয়ে ফেলো। আর এখানে উপরে কি থাকে দেখো, 2b স্কয়ার থেকে একটা বি স্কয়ার বাদ গেলে বি স্কয়ার, আর এখানে 2b স্কয়ার, তার মানে 3b স্কয়ার থাকে। সি স্কয়ার থাকে, এ স্কয়ার থাকে, এই পাশে 2 ওই পাশে গুণ হইলে 2a স্কয়ার 2b স্কয়ার। ওকে, এবার বি স্কয়ারটা এই পাশে নিয়ে আসো, এ স্কয়ার ওই পাশে নিয়ে যাও, তাহলে 3টা বি স্কয়ার থেকে 2টা বি স্কয়ার এই পাশে আইসা বিয়োগ হবে, তাহলে একটা বি স্কয়ার থাকে। সি স্কয়ারটা এই পাশে থেকে গেল, এ স্কয়ারটা ডান পাশে নিয়ে যাও, তাহলে 2টা এ স্কয়ার থেকে একটা এ স্কয়ার বাদ গেলে একটা এ স্কয়ার থাকে। তো আমি এটা পেয়ে গেলাম। এখন এইটা আমার চেনা চেনা লাগতেছে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, সো এটা হচ্ছে পিথাগোরাসের ত্রিভুজ। এটা দেখে আমি বুঝে গেলাম যে এটা আসলে পিথাগোরাসের ত্রিভুজ। তাহলে এই পিথাগোরাসের ত্রিভুজে বি আর সি হবে ভূমি আর লম্ব, এ হবে অতিভুজ। তাহলে এখানে এ হবে অতিভুজ, বি হচ্ছে ভূমি, সি হচ্ছে লম্ব। তাহলে এ বাহু যদি অতিভুজ হয়, তাহলে এ বাহু যে বিপরীত কোণ, এ বাহুর বিপরীত কোণটাই তো এ কোণ, তাই না? বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তাহলে এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, সেই এ কোণটা কয় ডিগ্রি হবে বলতো? এ কোণটা হবে এই যে 90 ডিগ্রি। এটাই আমাদের বের করতে বলছে যে এ কোণের মান কত। তো এ কোণের মান হচ্ছে 90। ঠিক আছে, এ কোণের মান 90। সহজ অঙ্ক। ফার্স্টে কজের সূত্রগুলো বসাইছি, লসাগু করছি, কাটাকাটি করছি, পিথাগোরাস পেয়ে গেছি। আর পিথাগোরাস মানেই হচ্ছে 90 ডিগ্রি, পিথাগোরাস মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এ হচ্ছে অতিভুজ, এ বাহুটা, এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, সেটা হবে 90 ডিগ্রি। এ কোণের মান 90 ডিগ্রি পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক।
এফ এন থিটা মানে এটা একটা ফাংশন, ফাংশনটা এন তম ফাংশন পর্যন্ত, মানে ফাংশনটা এন সংখ্যক মানে পর্যন্ত যাবে। tan থিটা বাই 2 1 প্লাস sec থিটা 1 প্লাস sec 2 থিটা 1 প্লাস sec 2 স্কয়ার থিটা ডট 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 মানে হচ্ছে n পর্যন্ত যাবে 1 প্লাস sec 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে কোনটা সঠিক? কোনটা সঠিক? ওকে, সো আমি এরকম যখন অনেকগুলো রিপিট হবে, একই জিনিস যখন বারবার রিপিট হবে, ঠিক আছে, একই জিনিস যখন বারবার রিপিট হবে তখন মনে রাখবা ওকে আলিফা বি অ্যান্সার বলে ফেলছে, ও বলছে বি, দেখি আলিফারটা দাগায় ফেলি, ও বলছে বি, দেখি শেষ পর্যন্ত কাটটা হয়। হ্যাঁ, তো এরকম যখন অনেকগুলো জিনিস রিপিট হবে, মানে অনেকগুলো জিনিস একসাথে থাকবে, এই অঙ্কগুলো করার নিয়ম হলো তুমি ছোট ছোট অংশ নিয়ে কাজ শুরু করবা। তার মানে আমি প্রথমেই পুরা জিনিসটা নিয়ে কাজ করব না, আমি প্রথমে ধরো এই প্রথম দুইজনকে নিয়ে কাজ করলাম, তাহলে আমি জাস্ট এইটুকুকে নিয়ে কাজ করব, এইটুকু নিয়ে কাজ করে আমি দেখতে চাই যে কি পাওয়া যায়। তাহলে এইটুকু নিয়ে কাজ করে আমি দেখতে চাই কি পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে tan থিটা বাই 2 এটার সাথে আমার এখানে আছে কি বলতো 1 প্লাস sec থিটা। তাহলে tan থিটা বাই 2 কে ভেঙে দাও, tan মানে হচ্ছে sin বাই cos, sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আর sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা। তাহলে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 লসাগু করলে হচ্ছে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 cos থিটা থেকে গেল, ওই যে 1 প্লাস cos থিটা সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2। এখন দেখো এখানকার একটা cos থিটা, এখানকার উপরে একটা cos থিটা কাটাকাটি যাবে, এই নিচে cos থিটা বাই 2 উপরে cos থিটা বাই 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে আমার উপরে থাকতেছে হচ্ছে একটা 2 থাকতেছে, একটা sin থিটা বাই 2 থাকে, একটা cos থিটা বাই 2 থাকে, আর নিচে শুধু cos থিটা থেকে যাবে। বুঝতে পারছি, এই যে cos থিটা বাই 2 cos থিটা বাই 2 উপরে নিচে একটা কাটাকাটি যাবে। ওকে, আয়শা বলছে ডি অ্যান্সার, দুইজন দুইটা অ্যান্সার পাইছি। সোনিয়া বলছে সবগুলো অ্যান্সার, এটা কেন সম্ভব? আচ্ছা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা সূত্র হচ্ছে কি বলো? sin থিটা, আর নিচে হচ্ছে কি বলো? cos থিটা। sin থিটা বাই cos থিটা মানে কি? tan থিটা। তার মানে প্রথম দুইজনকে নিয়ে হিসাব করলে আমি দেখতে পাচ্ছি tan থিটা আসে, প্রথম দুইজনের গুণফল হচ্ছে tan থিটা। তাহলে প্রথম দুইজনের গুণফল যদি tan থিটা হয়, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি। বুঝতে পারছো কেমনে tan থিটা আসলো? তাহলে প্রথম দুইজনের গুণফল হচ্ছে tan থিটা, তাহলে আমি যদি এইটার সাথে এটা গুণ দিই তাহলে এইটুকু আমার গুণ হয়ে যাবে tan থিটা। এখন এই tan থিটার সাথে আমার পরেরটা গুণ হবে না? তাহলে এই tan থিটার সাথে আমার এই পরেরটা গুণ হয়ে গেল sec 2 থিটা। তখন এই দুইটা মিলে কি হবে? এই দুইটা মিলে কি হবে? তখন তুমি যে প্যাটার্ন খুঁজো, তখন তোমায় কি করতে হবে? প্যাটার্ন খুঁজতে হবে। ওকে, নাসিউল বলছে সি অ্যান্সার, ওকে মারুফা বলছে এ অ্যান্সার। বাহ, সবগুলা হয়ে গেছে, এক একজন এক একটা বলছে আল্লাহর নাম নিয়া। ঠিক আছে, তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা প্যাটার্ন আছে, এবার প্যাটার্নটা খেয়াল করো। প্রথম দুইজনকে গুণ করলে tan থিটা হয়। প্রথম দুইজনের মধ্যে সম্পর্ক কি? প্রথম দুইজনের মধ্যে সম্পর্ক হইলো এখানে যে থিটা আছে এখানে তার ডাবল আছে, এখানে যে থিটা আছে এখানে তার ডাবল আছে। তাহলে এখানে থিটা বাই 2 হইলে এখানে হবে শুধু থিটা, তার ডাবল আছে। তাহলে এরকম যদি সিচুয়েশন হয় যে tan এর সাথে 1 প্লাস sec থিটা গুণ হচ্ছে এবং থিটাটা ডাবল হয়, তখন অ্যান্সার হবে এই যে সেকের জায়গায় tan বসে যাবে, সেকের জায়গায় tan বসে যাবে, এটাই অ্যান্সার। এর আগের স্লাইডে আমরা প্রমাণ করছি।
এই দুটা গুণ করলে অ্যান্সার হচ্ছে tan থিটা। তার মানে এই tan এর সাথে যে অ্যাঙ্গেল এটা ডাবল হয়ে যাবে, tan এর অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তার মানে প্রথমবার গুণ দিছি, tan এর অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে। এরপরে দেখো সেম প্যাটার্ন, tan এর সাথে যা আছে এখানে তার ডাবল আছে, থিটা হলে এখানে 2 থিটা। তাহলে এইবার কি হবে, এই যে সেকের জায়গায় tan বসে যাবে, তাহলে tan 2 থিটা হবে। এবার এইটার সাথে এবার পরেরটা যদি আমি গুণ দিই, পরেরটা গুণ দিলে একই একই সেকের জায়গায় পরেরটা গুণ দিলে সেম, এই দুইটা গুণ ফলে আমাদের কি হবে, সেকের জায়গায় tan বসে যাবে, তাই না? সেকের জায়গায় tan বসে যাবে, তাহলে হয়ে যাবে tan 2 স্কয়ার থিটা। বুঝতে পারছি? সো এইভাবে যদি আমি এখন গুণ দিতে থাকি, গুণ দিতে দিতে এই সেকের জায়গায় tan বসে গেল, এখানে সেকের জায়গায় tan বসে গেল, এখানে সেকের জায়গায় tan বসে গেল, এভাবে করতে 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 একদম লাস্টে যে সেক আছে ওই জায়গাতেও কি বসে যাবে, tan বসে যাবে। তা আমি ফাইনালি এই পুরা ফাংশনকে আমি এভাবে লিখতে পারি যে এফ এন থিটা সেটা কি হবে, এই সবগুলা গুণ হইতে হইতে এই যে লাস্টে যে সেকের জায়গায় tan এটা বসে যাবে, তাহলে ওইখানে হয়ে যাবে tan 2 টু দি পাওয়ার n থিটা। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n থিটা, এই হচ্ছে ফাংশন আমরা পেয়ে গেছি। বুঝছো কেমনে আসছে? আমরা যখন প্রথম দুইজনকে নিয়ে গুণ দিছি আমরা দেখতে পাইছি এখানে থিটা যা থাকে এখানে তার ডাবল থাকে, হিসাব করলে এই tan এই সেকের জায়গায় গিয়ে বসে যায়, কারণ অ্যান্সার হচ্ছে tan থিটা, tan সেকের জায়গায় বসে যায়। তাহলে প্রথম দুইটাতে গুণ করলে tan সেকের জায়গায় বসে যাবে, বসে গিয়ে আমরা পাচ্ছি tan থিটা। এটার সাথে যখন আমি পরেরটা গুণ দিব সেম, tan সেকের জায়গায় গিয়ে বসে যাবে tan 2 থিটা। এটার সাথে যখন আমি পরেরটা গুণ দিব tan গিয়ে সেকের জায়গায় বসে যাবে tan 2 স্কয়ার থিটা। এই পরটাতে আবার বসে যাবে, এভাবে tan বসতে থাকবে, tan বসতে থাকবে, বসতে 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 এই লাস্টে যে সেক আছে এখানে গিয়ে tan বসে যাবে, ওটাই হবে আমার আলটিমেট অ্যান্সার। এখন আমি এটা পেয়ে গেলাম, এখন এইখানে তুমি এই মানগুলা বসাও, এখানে মানগুলা বসাও। ফার্স্টে দেখো f2 π/16, তাহলে n এর জায়গায় 2 বসবে আর থিটার জায়গায় π/16 বসবে। তাহলে এখানেও দেখো n এর জায়গায় 2 বসাও, তাহলে 2 স্কয়ার, থিটার জায়গায় π/16 বসাও। এখন 2 স্কয়ার মানে কত, 2 দুগুণে 4, 4 এর সাথে 16 কাটাকাটি করলে থাকে π/4, আর tan π/4 এর মান 1। ওকে, তার মানে প্রথমটা ঠিক আছে। এবার দ্বিতীয়টা f3 π/32, তাহলে n এর জায়গায় বসবে 3, থিটার জায়গায় বসবে π/32, তাহলে n এর জায়গায় 3 তার মানে 2 কিউব π/32, 2 কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 32 কাটাকাটি গেলে 4, তাহলে π/4 আসে এখানে 1। এটাও ঠিক আছে, বি নাম্বারটাও ঠিক আছে। 4 π/64, তাহলে এখানেও দেখো n এর জায়গায় 4, থিটার জায়গায় π/64, তাহলে এখানেও 32 কাটাকাটি করলে π/4, এটা মানও 1 আসে। সি নাম্বারটাও ঠিক আছে। ডি নাম্বার দেখো 5 π/128, এইটা হিসাব করলেও 2 টু দি পাওয়ার 5 π/128, এটা হিসাব করলেও π/4 আসে, π/4 এর মান 1, এটাও ঠিক আছে। তাহলে সবগুলা ঠিক আছে, ঠিক আছে, চারটাই অ্যান্সার, সবগুলা সঠিক, ঠিক আছে, চারটাই অ্যান্সার। ওকে, সো চারটাই অ্যান্সার। বুঝতে পারছো, তুলনা করে করে বের করছে, তুলনা করে করে বের করছে। ওকে, নেক্সট কুয়েটের প্রশ্ন, কুয়েট চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঠিক আছে, কুয়েটের প্রশ্ন বলছে এ এর মান কত হলে এই ফাংশনের মান বৃহত্তম হবে, এইটার ভ্যালু সবচেয়ে বড় হবে। ওকে, সো যেটার ভ্যালু বড় বানাইতে বলছে আমরা সেটার ভ্যালুটা একটু চিন্তা করি। cos sin cos
কজ এ কজ সাইন বি, কজ এ সাইন বি। ওকে, হাফ দিয়ে 2 লাগবে, হাফ দিয়ে একটা 2 নিয়ে আসলাম, তাহলে 2 কজ এ সাইন বি। আচ্ছা, অ্যাঙ্গেল দুইটা কিন্তু আলাদা, তো এই জন্য ওই সূত্র কজ এ সাইন বি সূত্র বসাচ্ছি। বলো 2 কজ এ সাইন বি সূত্র কি? হ্যাঁ, তোমার সূত্রের লিস্ট দেখো, 2 কজ এ সাইন বি। এখানে এই যে বি কোনটা ছোট, কারণ এ থেকে বিয়োগ হচ্ছে, তাহলে 2 কজ এ সাইন বি কখন হয়? এটা সূত্রটা কি বলো? হ্যাঁ, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাই না? এই হচ্ছে সূত্র, তাই তো? সাইনের বিয়োগের সূত্র, সাইনের বিয়োগের সূত্র। বাইজি, তোমার কমেন্ট দেখা যায় বাবা। ওকে, তাহলে এখান থেকে দেখো হাফ থাকলো, এটা সূত্রে বসে গেল, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, এই দুইটা অ্যাঙ্গেল একবার যোগ হবে, মাইনাস সাইন এ মাইনাস বি, এই দুইটা অ্যাঙ্গেল বিয়োগ হবে, এ থেকে এই দ্বিতীয়টা বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস π/6 হয়ে যাবে। ওকে, দেখছো সূত্রের খেলা। এখানে দেখো হয়ে গেল সাইন এ আর এ যোগ করলে 2a মাইনাস π/6। এখন দেখো এ চলে গেলে হয়ে যাবে সাইন π/6। ওকে, এখন এই পুরো রাশিটার মান হাইয়েস্ট হবে, এই রাশিটার মান হাইয়েস্ট হবে কখন? এই রাশিতে দেখো হাফ হলো কনস্ট্যান্ট, হাফ কিন্তু কনস্ট্যান্ট, π/6 সাইন π/6 এটা কনস্ট্যান্ট, কারণ এটা সাইন 30, সাইন 30 মান কত? হাফ। তার মানে এই পুরা রাশিতে চলক আছে কোথায়? চলক আছে খালি এই জায়গাটাতে, এই জায়গাতে চলক আছে, এবং এটা মাইনাসের সামনে। তাহলে পুরা রাশিটার মান হাইয়েস্ট হবে যদি এই অংশটুকু হাইয়েস্ট হয়, কারণ বাকিগুলো তো ধ্রুবক মানে ফিক্সড, বাকিগুলো ফিক্সড। এই যে হাফ, এটা কখনো চেঞ্জ হবে না, সাইন π/6 এটা সাইন 30, সাইন 30 মানও চেঞ্জ হবে না, এইটার মান চেঞ্জ হইতে পারে, তুমি এর মান বসাইলে পুরো জিনিসটার মান চেঞ্জ হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই চলক, এইটার মান যদি হাইয়েস্ট হয়, যে হাইয়েস্ট হয়, তাহলে পুরা রাশিটার মান হাইয়েস্ট হবে। ঠিক আছে, এখন আমরা জানি এই যে সাইনের মান হাইয়েস্ট কত হইতে পারে, এই যে সাইন, সাইনের মান হাইয়েস্ট কত হইতে পারে? সাইন 2a π/6, এটা হাইয়েস্ট মান কত? আমরা জানি যে কোনো সাইনের হাইয়েস্ট মান হচ্ছে +1, আর সাইনের হাইয়েস্ট মান ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালু হলো +1, আর +1 কখন হয়? যখন সাইনের ভ্যালু হয় 90 π/2। তাহলে সাইন সাইন বাদ হয়ে গেল, টোয়াইস এ মাইনাস π/6 হচ্ছে π/2, এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে 2a হচ্ছে π/6 প্লাস π/2। তাহলে এটা যোগ করলে কত আসে? এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোয়াইস এ ইজ ইকুয়াল টু, লসাগু যদি হয় 6 4 π/6, 4 π/6 2 π/3। এবার 2 2 কাটা গেলে আমরা এর মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে π/3, মানে 60 ডিগ্রি। এ যদি 60 ডিগ্রি হয় তাহলে হাইয়েস্ট হবে, এ 60 ডিগ্রি হলে হাইয়েস্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? সহজ জিনিস, সহজ জিনিস। আমাদের দুই জায়গায় চলক ছিল, দুইটা চলক থাকলে এরকম তুলনা করা যায় না, তুলনা করতে হইলে চলক এক জায়গায় আনতে হয়। এই এক জায়গায় আনার জন্য আমরা সূত্র বসাইছি, হাফ দিয়ে 2 আনছি, 2 cos a sin b, 2 cos a sin b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তখন দেখো এক জায়গায় চলক চলে আসছে মানে a, অন্য জায়গায় কোনো চলক নাই, ওগুলা ফিক্সড মানে ধ্রুবক। তাহলে এই জিনিসটার মান হাইয়েস্ট হইলে পুরা রাশিটার মান হাইয়েস্ট হবে। আর যে কোনো সাইনের হাইয়েস্ট মান কত? +1। কত ডিগ্রির জন্য? π/2 বা 90 ডিগ্রির জন্য। সাইন সাইন চলে গেল, এর মান পেয়ে গেলাম, তাহলে এর মান যদি π/3 হয় তাহলে গিয়ে হাইয়েস্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, ওহ এটা একটা অঙ্ক, এটা একটা সুন্দর অঙ্ক।
দেখছো থিটা কি দিছে, ডেঞ্জারাস জিনিস। থিটা বলছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n ইন্টু 2n। এটা হচ্ছে থিটা। এখান থেকে লেফট হ্যান্ড সাইড হলো এইটা সমান 1। এটা প্রমাণ করতে হবে, এটা সমান সমান যে 1, এটা প্রমাণ করতে হবে। ওকে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দেখি না কি হয়। সাহস রাখো, বলছি না সাহস রাখবা। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos থিটা cos 2 থিটা, দেখছো ডাবল হইছে, cos 4 থিটা, দেখছো ডাবল হইছে, ডট 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 cos 2 টু দি পাওয়ার n থিটা। ঠিক আছে, তাহলে এখানে কত পর্যন্ত যাবে? 2 টু দি পাওয়ার n, মানে 2 এর পাওয়ার n পর্যন্ত যাবে। হ্যাঁ, ওকে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে আমি ভেঙে দিতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আসলে 2, তাই না? ওকে, এখন আমরা জানি cos থিটার সাথে আমাদের অ্যাজ ইউজুয়াল চলে আসে হচ্ছে sin থিটা। তাহলে একটা sin থিটা এনে sin থিটা ভাগ করে ফেললাম আর সাথে cos থিটা দিয়ে দিলাম, তাহলে ডাবল হবে। সো মনে রাখো, ডাবল হওয়ার সূত্র হচ্ছে sin থিটা cos থিটা। কেউ যদি কখনো গুণ আকারে ডাবল হইতে চায়, যে আমি গুণ করে করে ডাবল হব, তাহলে সূত্র হচ্ছে sin থিটা cos থিটা। তখন দেখো এইটুকু একটা সূত্র যায়, এইটুকু 2 sin থিটা cos থিটা। সূত্র কি? 2 টু দি পাওয়ার n বাই sin থিটা থাকলো, এটা সূত্র কি বলো? 2 sin থিটা cos থিটা হবে sin 2 থিটা, আর পাশে cos 2 থিটা বসে যাবে, cos 2 থিটা বসে যাবে, cos 4 থিটা বসে যাবে, ডট 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 বাকি সব বসে যাবে, খালি প্রথম cosটা গায়েব হয়ে গেল। প্রথম cos গায়েব হয়ে sin হয়ে গেছে, প্রথম cos থিটা গায়েব হয়ে sin 2 থিটা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা আসছে, মানে আরেকটা সূত্র মিলতেছে, তাই না? কিন্তু এখানে একটা শর্ট আছে। কি শর্ট আছে ভাই? এখানে একটা 2 শর্ট আছে। তাহলে আমি এখানে একটা 2 দিয়ে এখানে আমি একটা 2 ভাগ করে ফেললাম, তাই না? 2 দিয়ে 2 আনলাম, তাই না? তাহলে তো সূত্র যায় 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে হয়ে গেল 2 টু দি পাওয়ার n, এখানে একটা 2 হয়ে গেল, এখানে আগে থেকে sin থিটা ছিল, এখন এটা সূত্র চলে আসলো 2 sin 2 থিটা cos 2 থিটা, তাহলে sin 4 থিটা। এই যে এটা সূত্রে চলে আসলো sin 4 থিটা। ওই যে পাশে cos 4 থিটা বসে আছে, cos 4 থিটা বসে আছে, ওকে নিয়ে আসলাম, ডট 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 cos 2 টু দি পাওয়ার n থিটা। ঠিক আছে, ওকে নিয়ে আসলাম, ওকে নিয়ে আসলাম। এটা বলি আবার, n প্লাস 1 আমরা জানি পাওয়ারের যোগ থাকলে এমনি গুণ হয়ে যায়, তাই না? আলাদা করে দিলে গুণ হয়ে যাবে, পাওয়ার দুইটা আলাদা করে দিলে গুণ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1। আর একটা sin থিটাই না, নিচে sin থিটা দিছি যেন সূত্র মিলে যায়, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা। আবার 2 দিয়া 2 দিছি যেন এখানে সূত্র মিলে যায়, sin 4 থিটা। এখন এখানে আবার আবার একটা কি লাগবে? আবার একটা 2 লাগবে। তাহলে আমি যদি এখানে আবার একটা 2 দিই, তাহলে নিচে কি আরো একটা 2 দিতে হবে, তার মানে এটা হয়ে যাবে 2 স্কয়ার, এটা হয়ে যাবে 2 স্কয়ার। তাহলে এইবার না তুমি প্যাটার্নটা মিলাও, এবার তুমি প্যাটার্নটা মিলাও যে যখন এই থিটার সাথে 2 থাকে, থিটার সাথে 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, এই যে 2 টু দি পাওয়ার 1, তখন আমার নিচে থাকে 2 টু দি পাওয়ার 1। থিটার সাথে যখন 4 থাকে, 4 মানে কি 2 স্কয়ার, তখন দেখো নিচে থাকতেছে 2 স্কয়ার, তার মানে থিটার সাথে যা থাকবে নিচে সেটা থাকবে। তাহলে এইভাবে করতে করতে এই যে এভাবে, এখন এটা কি হবে বলো? 2 sin 4 থিটা, এটা হয়ে যাবে sin 8 থিটা। আবার পাশ থেকে একটা কি চলে আসবে? cos 8 থিটা চলে আসবে, ডট 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 কি হয়ে গেল? cos 2 টু দি পাওয়ার n থিটা পর্যন্ত হয়ে গেল। সো এইভাবে আমি 2 আনতে 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 যখন আমি ওই লাস্টেরটাতে পৌঁছায় যাব, লাস্টে ওইটাতে আমি যখন পৌঁছায় যাব, তখন বলো তখন সিনারিটা দেখতে কেমন হবে?
আমি যখন এরকম করে দুই আনতে 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 আমি যখন লাস্টেরটাতে পৌঁছায় যাব, যেমন আমার তো এখানেও একটা 2 আসবে, তাই না? এখানেও কিন্তু একটা 2 আসবে। তাহলে আমি যদি এখন এখানেও একটা 2 আনি, তখন এখানে কিন্তু স্কয়ার হবে না, এটা হয়ে যাবে কিউব। এটা হয়ে যাবে কিউব। আর 2 কিউব মানে কি দেখো তো, 2 কিউব মানে কিন্তু 8। এই যে এখানে 8 আছে, তাহলে থিটার সাথে যা থাকে নিচে কিন্তু তাই থাকতেছে। এটা বুঝতে পারছো কিনা? এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন মিলাইতে হবে। তাহলে এরকম করতে করতে আমি যখন আগাইতে থাকবো, আগাইতে আগাইতে আমি যখন একদম লাস্টে আমি যখন ওই cos 2 টু দি পাওয়ার n এ চলে আসব, cos 2 টু দি পাওয়ার n থিটাতে চলে আসব, তখন এটা সামনে কি থাকবে? ও এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, এটা সামনে থাকবে তখন হচ্ছে sin 2 টু দি পাওয়ার n থিটা। আর তার সামনে কি একটা 2 দেওয়া লাগবে না? তখন আবার এখানে একটা 2 লাগবে। আর আমি যদি তখন এখানে একটা 2 দিই, তখন আমার নিচে এখানে 2 এর পাওয়ার কি হবে বলতো? এই থিটার সাথে যা আছে এখানেও তাই হবে, 2 টু দি পাওয়ার n হবে। বুঝতে পারছো? যখন ওই লাস্টেরটার জন্য 2 আনবো, কারণ তুমি চিন্তা করো এখানে থিটার সাথে যা থাকে নিচে তত থাকে। 4 থাকলে 2 স্কয়ার মানে 4, 8 থাকলে 2 কিউব 8, তাহলে 2 টু দি পাওয়ার n হলে এখানে হবে 2 টু দি পাওয়ার 8। বুঝতে পারছি? মিলায় নাও। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার n, নিচেও থাকতেছে 2 টু দি পাওয়ার n, এখানে থাকবে সাইন থিটা, আর এখানে দেখো 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা ডাবল হয়ে যাবে। ডাবল হওয়া মানে হচ্ছে এটার সাথে 1 যোগ হয়ে যাবে, সাইন 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। তখন গিয়ে উপরের 2 আর নিচের 2 বাদ হয়ে গেল, এটা থাকে, তখন গিয়ে আমার এই দুটো থাকে। তাহলে আমার উপরে থাকতেছে হচ্ছে সাইন 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। কেন n প্লাস 1 থিটা হলো? ওই যে 2 দিয়ে গুণ হয়েছে, ডাবল 2 থিটা মানে একটা 2 আসবে। আর এখানে হলো সাইন থিটা। এখন দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটার মান পাই কিনা। এই যে এখানে দেখো থিটার একটা মান দেওয়া আছে, এখান থেকে বাইক করা যায় কিনা, এখান থেকে মানটা বাইক করা যায় কিনা। বুঝতে পারছি? সূচি বলছো মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাবে কেন? এই পুরো অঙ্কটা দেখো, এখানে তো অনেকগুলা ডট 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 দেখা মাত্রই বুঝবা যে এই অঙ্কগুলা আমার প্যাটার্ন বাইক করে তুলনা করে অঙ্কটা করতে হবে। আমি এই পুরো অঙ্কটা করতে পারবো না, কারণ এই পুরো অঙ্কটা তো ডট ডট, আমার তো হিসাব থাকবে না। তো আমাকে একটা প্যাটার্ন বাইক করতে হবে। এই প্যাটার্ন বাইক করার জন্য আমরা ফার্স্টে কি করলাম, এই যে n প্লাস 1 কে ভেঙে দিলাম, একটা 2 আনছি, সাইন থিটা আনছি, সাইন 2 থিটা হয়ে গেছে। আবার একটা 2 আনছি, নিচে 2 দিছি, সাইন 4 থিটা হয়ে গেছে। আবার একটা 2 আইনা নিচে 2 দিছি, সাইন 8 থিটা হয়ে গেছে। আবার 2 দিয়ে আর নিচে 2 দিছি। তার মানে আমি তখন কি দেখতে পাইছি, কি প্যাটার্ন দেখতে পাইছি? প্যাটার্ন যেটা দেখতে পেলাম সেটা হলো থিটার সাথে যা থাকে এখানে তাই থাকে। থিটার সাথে যদি 4 থাকে, 4 মানে 2 স্কয়ার, এখানে থাকবে 2 স্কয়ার। থিটার সাথে যদি 8 থাকে, 2 কিউব, এখানেও থাকবে 2 কিউব। তার মানে থিটার সাথে যদি এখন 2 টু দি পাওয়ার n থাকে, তাহলে এখানেও থাকবে কি 2 টু দি পাওয়ার n, সেম থাকবে। তখন উপরে নিচে কাটা চলে গেছে, এটা সূত্রেও বসে গেছে। আমরা জানি সূত্রে বসলে কি হবে, 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, একটা 2 বেশি আসবে। এখন বলো 2 টু দি পাওয়ার n এর সাথে যদি একটা 2 বেশি আসে, তখন কি পাওয়ারে 1 যোগ হবে না? 2 বেশি আসলে একটা পাওয়ারে 1 যোগ হবে। তখন আমি এটা পেয়ে গেলাম। এখন এটা মান বাই করতে চাই, ওকে, সো এটা দেওয়া আছে, ওইখান থেকে আমরা এই মানটা এখন বাই করব, দেখি কত আসে। থিটা সমান দেওয়া আছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n, এটার সাথে 2 টু দি পাওয়ার n গুণ হচ্ছে। তাহলে আমরা জানি গুণ হইলে কি হয়, এই 2 টু দি পাওয়ার n দিয়ে 2 গুণ দিলে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস n, 2 টু দি পাওয়ার n আর মাইনাস n চলে যাবে, কাটাকাটি গিয়ে 1 হয়ে যায়, তাই না? মাইনাস n আর n কাটাকাটি গিয়ে 1 হয়ে যায়। এবার কোনাকুনি গুণ দাও, ওইটা নিচেরটা থিটার সাথে গুণ হইলে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটার সাথে হবে থিটা গুণ, আর 1 এর সাথে হবে থিটা গুণ, ইজ ইকুয়াল টু পাই।
তাহলে এই দুইটার সাথে যদি এখন থিটা গুণ হয়, তাহলে গুণ হইলে আমাদের এখান থেকে দেখো যেটা ভ্যালু খুঁজতেছি টু দি পাওয়ার n প্লাস 1 থিটা, সেটা আমরা মান পেয়ে গেছি, এটা হচ্ছে পাই মাইনাস থিটা। এই যে এই উপরেরটার মান টু দি পাওয়ার n প্লাস 1 থিটা, সেটা হচ্ছে পাই মাইনাস থিটা। তো এই মানটা এখন এখানে বসায় দাও। তাহলে উপরে টু দি পাওয়ার n প্লাস 1 থিটার জায়গায় বসানো যায় পাই মাইনাস থিটা, নিচে বসানো যায় শুধু সাইন থিটা। তাহলে উপরে চলে আসে সাইন থিটা, নিচে চলে আসে সাইন থিটা, কাটাকাটি গিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1। এটাই আমাদের দেখাইতে বলছে, সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাদের এটাই দেখাইতে বলছে, রাইট হ্যান্ড সাইড। বুঝছো? সো এই অঙ্কগুলো হচ্ছে আসলে প্যাটার্ন বাইক করার অঙ্ক। তো প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আমি একটা করে 2 আনবো, সেই 2 দিয়ে ভাগ করে ফেলবো। তখন আমি প্যাটার্ন যেটা পাইছি সেটা হচ্ছে থিটার সাথে যা থাকে নিচে এখানে তাই থাকে। থিটার সাথে 2 টু দি পাওয়ার 1 হইলে এখানে 2 টু দি পাওয়ার 1, এখানে 4 হইলে এখানে 4, এখানে 8 হইলে এখানে 8। তার মানে এখানে 2 টু দি পাওয়ার n হইলে নিচে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা চলে গেল, এইটা এটা ভাগ আকারে থেকে গেল। এইটা কই থেকে আসছে? ওই যে আমরা জানি 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা, এই থিটার সাথে একটা 2 হয়ে যায়, থিটার সাথে একটা 2 হয়ে যায়। তার মানে এটাকেও যদি আমি এখন একটু ভেঙে লিখি তোমাদের জন্য, তাহলে এই জিনিসটাকে আসলে আমরা এভাবে লিখতে পারবো, তাই না? এটা হবে কি sin 2 থিটা, sin 2 টু দি পাওয়ার আগে থেকে ছিল, তার সাথে হবে 2 থিটা। তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার n আর 2, এই দুইটা যোগ করলে কি হবে? 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। 2 টু দি পাওয়ার n আর 2, 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, যোগ করলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। ঠিক আছে, তারপরে আমরা এই মানটা বসাই দিলাম, 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা মানে হচ্ছে পাই মাইনাস থিটা, সেই মানটা বসাই দিয়ে অ্যান্সার পেয়ে গেছি। ওকে, সুন্দর অঙ্ক ছিল এটা। সাস্টের একটা অঙ্ক, কিন্তু এটা আসলে 9-10 এর অঙ্ককে সাস্ট একটু চালাকি করছে, 9-10 এর অঙ্ককে সাস্ট একটু চালাকি করছে। ঠিক আছে, যেমন এইটা বলে দিছে আমাদের m cos থিটা, এইটা বলে দিছে n sin cos থিটা। এখান থেকে আমাকে m স্কয়ার মাইনাস n স্কয়ার বের করতে বলছে। তো ছোটবেলার জিনিস, এটা ছোটবেলার জিনিস। যেমন এটা সাইন থিটা থাকলো, এটা হাফ থাকলো, আমরা জানি সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, আর এখানে থাকতেছে m cos থিটা। তাহলে এখান থেকে দেখো 2 2 চলে যায়, এই cos থিটা দিয়ে ভাগ করো, তাহলে সাইন থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে tan থিটা, এখানে cos থিটা দিয়ে ভাগ করলে থাকবে শুধু সাইন থিটা ইজ ইকুয়াল টু m। এই মানটা আমরা পাইছি, প্রথমে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি এই মানটা পাইছি। এবার দ্বিতীয়তে যেটা দেওয়া আছে সেখান থেকে দেখো সাইন থিটা মাইনাস হাফ সাইন 2 থিটা হচ্ছে কি বলো 2 সাইন থিটা cos থিটা n cos থিটা। তাহলে 2 2 কাটা, এবার cos থিটা দিয়ে ভাগ করো, তাহলে এটা হচ্ছে tan থিটা, cos cos চলে গেলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু n। এখন এই m আর n দেখে তোমার কিছু মনে পড়ে কিনা? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9 এর 10 নম্বর উদাহরণ ছিল, ওই যে ও বলে ফেলছে। এই m আর n দেখে মনে পড়ে কিনা? আবার বাইক করতে বলছে কি দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা আবার বাইক করতে বলছে। তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার মানে কি আসলে? 4 রুট ওভার mn, মনে আছে এটা? এই যে এই প্রমাণ যে আসতো সব সময় 4 রুট ওভার mn, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, মাঝখানে অংশটা আমি করলাম না, মাঝখানেরটা ক্লাস 9-10 এর অঙ্ক, মাঝখানে অংশটা আমি করি নাই, মাঝখানে অংশটা হচ্ছে ক্লাস 9-10 এর ম্যাথ, মাঝখানে অংশটা বুঝছো না? এই যে এটা লেফট হ্যান্ড সাইড ছিল, মান বসায় দিতা, হিসাব নিকাশ করে এটা চলে আসতো। ঠিক আছে, এই যে এটাই হবে অ্যান্সার 4 রুট ওভার mn। বিখ্যাত অঙ্ক ছিল তাই না?
দেখছো এটা ভর্তি পরীক্ষায় আসছে। তো ভর্তি পরীক্ষায় কিন্তু সাস্টের অঙ্ক এরকম বড় বড় অঙ্ক আইসা পড়তে পারে, এই বড় বড় অঙ্কগুলো আইসা পড়তে পারে, মানে ছোটবেলার অঙ্কগুলো এরকম বড় বড় জায়গায় আইসা পড়তে পারে। নেক্সট, এটা একটা বইয়ের অঙ্ক, এই বইয়ের অঙ্কটা বুয়েটে তুলে দিছিল, এটা একটা বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্কটা বুয়েটে দিয়ে দিছে, ঠিক আছে, এটা হুবহু বইয়ের অঙ্ক, ঠিক আছে, বইতে তুমি উল্টাইলে হুবহু কমন পাবা। tan থিটা tan π/3 প্লাস থিটা tan 2π/3 প্লাস থিটাকে tan 3 থিটা বানাইতে হবে, tan 3 থিটা বানাইতে হবে। ওকে, সো আসো এখান থেকে আমরা tan থিটা থাকলো, এখানে এটাতে সূত্র বসাও tan a প্লাস b, তাহলে tan π/3 tan থিটা 1 মাইনাস tan π/3 tan π/3 মানে কিন্তু tan 60 ডিগ্রি। একইভাবে এটাতেও সূত্র বসাও tan 2π/3, 2π/3 মানে 120, এই মানগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে বসায় ফেলতে পারবো। tan 2π/3 tan থিটা। ওকে, ক্যালকুলেটরে দেখো তো এখন, ক্যালকুলেটর দিয়ে দেখো tan 60 মান তো আমরা জানি সেটা হচ্ছে √3, আর tan 120 এর মান কত? এই যে tan π/3 এর জায়গায় √3 বসায় দাও। ওকে, tan 120 এর মানটা বলো তো আমাকে, tan 120, হাতে বলছো মাথা নাকি ঘুরাচ্ছে? হ্যাঁ, মাথা ঘুরাবে কেন, ইজি অঙ্ক না এগুলা। tan 120 এর মান কত? ক্যালকুলেটরে দেখো না কত আসে। -1/√3 কেন আসবে? -√3, ঠিক আছে, এই যে -√3, -√3, এখানে tan থিটা, এখানেও দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস √3 tan থিটা। ওকে, এখন লসাগু করে ফেলো। হ্যাঁ, লসাগু করে ফেলো। লসাগু করে ফেলি। তাহলে 1 মাইনাস √3 tan থিটা 1 প্লাস √3 tan থিটা, এখানে হচ্ছে tan থিটা 1 মাইনাস √3 tan থিটা গুণ হবে 1 প্লাস √3 tan থিটা গুণ হবে। ওকে, এইটার সাথে ওইটা গুণ হবে, তাই না? হুম, তাহলে √3 tan থিটার সাথে 1 প্লাস √3 tan থিটা গুণ হবে, আর হলো মাইনাস √3 প্লাস tan থিটার সাথে 1 মাইনাস √3 tan থিটা গুণ হবে, ঠিক আছে। ওকে, এবার উপরে দেখো tan থিটা থাকলো, এই দুইটা কিন্তু a প্লাস b a মাইনাস b এর সূত্র চলে যায়। আবার নিচের দুইটাও দেখো a প্লাস b a মাইনাস b এর সূত্র যায়, সেটা হবে a স্কয়ার মানে 1, আর হচ্ছে b স্কয়ার √3 কে স্কয়ার করলে 3, আর এটা হবে tan স্কয়ার থিটা। ওকে, এখানে tan থিটা থাকলো, এই দুইটা গুণ করলে সেম, a স্কয়ার a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মানে 1 স্কয়ার 3 tan স্কয়ার থিটা। ওকে, এটা এখন গুণ দাও, √3 থাকে, √3 গুণ দিলে হচ্ছে 3 tan থিটা হয়ে যায়, আবার এখানে tan থিটা থাকে √3 tan স্কয়ার থিটা হয়ে যায়। আবার এই দুইটা এখন গুণ দাও, মাইনাস √3 চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস 3 tan থিটা চলে আসে, প্লাস tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা। ঠিক আছে, একটু ভয়ঙ্কর লাগতেছে কিন্তু জাস্ট ক্যালকুলেশন, এটাতে ভয়ে কিছু নাই। ওকে, এবার আল্লাহর নাম নিয়ে কাটাকাটি।
ও tan থিটা, এটা তো tan স্কয়ার থিটা হবে, সরি এটা √3 tan স্কয়ার থিটা। তাহলে আমাদের √3 tan স্কয়ার থিটা, 3 tan স্কয়ার থিটা কাটা, √3 কাটা, আর কিছু কাটা যায়? হ্যাঁ, তাহলে আমাদের এখন কি আসতেছে দেখো তো। তাহলে আমাদের এখানে নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, উপরে tan থিটা দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এখানে একটা tan থিটা থাকে, এখানে থাকে 3টা tan কিউব, 3 tan কিউব থিটা। এখানে দেখো 3 এ 1 এ 4, আবার এখানে 3 এ 1 এ 4, 4 4 8, 8 tan থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 এ 1 এ 9, 9 tan থিটা, 3 tan কিউব থিটা, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। আমরা দেখতে পাচ্ছি উপর থেকে 3 কমন যায়, কমন গেলে এখানে থাকবে হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে 3 থাকলো, কিন্তু এই অংশটা tan 3 থিটার সূত্রে চলে আসলো। শেষ, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, আমাকে এটাই করতে বলছে। ঠিক আছে, tan 3 থিটা দিয়ে প্রকাশ করতে বলছে, তাহলে tan 3 থিটা 3 গুণ চলে আসলো, tan 3 থিটা 3 গুণ, 3 ইন্টু tan 3 থিটা, শেষ, এটাই প্রকাশ করতে বলছে। ঠিক আছে, কারণ এটা একটা সূত্র, এই যে এটা সূত্র 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। ঠিক আছে, এটা লিখিত, লিখিত পরীক্ষায় আসছিল। হ্যাঁ, এত বড় জায়গা পাবা না, ছোট জায়গা পাবা, সেই জায়গাতে তোমাকে এই পুরো ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। তো এই যে আমি যে ধরো গুণ দিয়ে লিখছি, এই লাইনগুলো তোমার মাথায় ক্যালকুলেশন করে এখানে জাস্ট লিখে দিবা। ঠিক আছে, কারণ এত বড় জায়গা পাবা না, তো এত সময়ও পাবা না, তো কিছু ক্যালকুলেশনে যে গুণগুলো তোমার মাথায় করে ফেলতে হবে, দ্রুত করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। সবুজ বলতেছে ওই অঙ্ক দেখে আর ভাল লাগতেছে না। ঠিক আছে, ওকে, কিছু করার নাই, এগুলো সহজ অঙ্ক, এত কঠিনও না। আবার বলি, tan a প্লাস b এর সূত্রে ভাঙছি, মান বসাইছি, লসাগু করছি, গুণ দিছি, গুণ দেওয়ার পর হিসাব নিকাশ করছি, 3 কমন নিছি, 3 কমন নিলে ওটা সূত্র চলে আসে ওই পাশটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, সূত্র হচ্ছে tan 3 থিটা, tan 3 থিটা সূত্র চলে আসছে, 3 গুণ। এটাই বলছে tan 3 থিটার মাধ্যমে প্রকাশ করো, 3 গুণ হয়ে গেছে। ওকে, নেক্সট আইআইটি অঙ্ক, এই যে আবার বিদেশি অঙ্ক চলে আসছে। বলছে যদি কোনো ত্রিভুজে কোণগুলা, যদি কোনো ত্রিভুজে কোণগুলো 4:1:1 অনুপাতে থাকে, কোণগুলা 4:1:1 অনুপাতে আছে, তবে সর্বোচ্চ বাহুর সাথে, সর্বোচ্চ বাহুর সাথে সবচেয়ে বড় যে বাহু তার সাথে পরিসীমার অনুপাত, পরিসীমা মানে হচ্ছে 3টা বাহু যোগফলে অনুপাত বাইর করতে বলছে। ওকে, আমরা জানি যে এইরকম যদি কাহিনী হয়, তাহলে এই অনুপাতের সাথে একটা থিটা চিন্তা করব, তাহলে প্রথম কোণ হচ্ছে 4 থিটা, দ্বিতীয়টা হচ্ছে শুধু থিটা, তারপর হচ্ছে শুধু থিটা। তাহলে দেখো অনুপাতটা ঠিক থাকে, 4:1:1, মানে 4 থিটা থিটা থিটা। তাহলে এই যে 3টা কোণ আমি ধরে ফেললাম, আমরা জানি এই 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে 5 6, তাহলে 6 থিটা হচ্ছে 180, তাহলে শুধু থিটা হচ্ছে 30, তাহলে শুধু থিটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 30। তাহলে কোণগুলো পেয়ে গেলাম, কোণ, তাহলে কোণ পেয়ে গেলাম। তাহলে ধরলাম এ কোণ, এ কোণ হচ্ছে 4 থিটা, তার মানে 3 4 12, 120 ডিগ্রি। বি কোণ, বি কোণ হচ্ছে শুধু থিটা, তার মানে 30 ডিগ্রি। আর সি কোণ, সি কোণ হচ্ছে শুধু থিটা, সেটাও ধরলাম 30 ডিগ্রি। তাহলে যে 3টা কোণ পেয়ে গেছি। তাহলে এখন যদি আমি ত্রিভুজটা একটু চিন্তা করি, তো এই ত্রিভুজটাতে আমার এরকম হবে চিত্রটা।
চিত্রে যে এরকম হবে। তাহলে এই ত্রিভুজে এই যে এই কোণটা হচ্ছে 120, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে কি বলো 30। ওকে, আমরা এটা অলরেডি জানি যে বড় কোণের বিপরীত বাহু সবচেয়ে বড় হবে। তাহলে 120 ডিগ্রি কোণের বিপরীত বাহু এই যে এ, এটা বড় হবে। আর এই যে বি কোণ, এটা যে বিপরীত বাহু, আর সি কোণ, এটা যে বিপরীত বাহু, এই দুইটা সমান হবে। এই বি আর সি সমান হবে কেন? কারণ এই কোণ দুইটা সমান, 30-30। তাহলে এই কোণ দুইটা সমান হইলে বাহু দুইটাও কি হবে? সমান হবে। এখন আমাকে এই সর্বোচ্চ বাহু, এখানে সর্বোচ্চ বাহু কে? সর্বোচ্চ বাহু কিন্তু এ বাহু, এটা কিন্তু আমার সর্বোচ্চ বাহু। এই সর্বোচ্চ বাহুর সাথে পরিসীমার সম্পর্ক বের করতে বলছে। এখন সর্বোচ্চ বাহুর ভ্যালু তো আমি জানি না, আমি সর্বোচ্চ বাহুর ভ্যালু জানি না। সো এই ভ্যালু বাইক করার জন্য আমরা একটা চালাকি করলাম। চালাকি হলো আমরা বি আর সি, বি এবং সি এটা একটা ভ্যালু ধরে নিলাম। এই বি আর সি যেহেতু সমান, আমি বি আর সি এর একটা ভ্যালু ধরে নিলাম। ধরলাম এটা 1, ধরলাম এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে 1, ধরলাম আন্দাজে ধরলাম। বি আর সি যেহেতু সমান, আমি ধরলাম 1, ধরে দেখি না এর মান কত আসে। তাহলে এ বাহুর মানটা আমি এখন বাইক করতে চাই। এই বি আর সিটা ধরলাম, এইটা ধরি। ওকে, এটা ধরলাম। এখন দেখি এর মানটা কত আসে। তাহলে এর মান বাইক করার জন্য আমরা এখন সূত্র বসায় দিব। তাহলে সূত্র হচ্ছে cos a, cos a মানে হচ্ছে 120 ইজ ইকুয়াল টু cos a, সূত্র কি বলো? এই a হবে মাইনাস a স্কয়ার, b এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, 2 ইন্টু b এর মান 1, c এর মান 1। এখান থেকে আমরা a এর মান সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। তাহলে cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, এখানে হচ্ছে 2 একে 2, 1 একে যোগ করলে 2 মাইনাস a স্কয়ার। তাহলে 2 2 কাটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 হচ্ছে 2 মাইনাস a স্কয়ার। তাহলে a স্কয়ার হচ্ছে মাইনাস 1 এর পাশে গেলে 3, তাহলে a হচ্ছে √3। এই দেখো বড় বাহু এর মান পেয়ে গেছি। তাহলে বি আর সি যদি 1 1 হয়, তাহলে এর মান হবে √3। তাহলে তুমি যেটা ধরবা সেই হিসাবে আসলে মানটা চেঞ্জ হবে। তাহলে আমি যদি তো ওইটা 1 1 ধরছি, আমি এর মান পেয়ে গেছি √3। এখন আমার প্রশ্ন কি বলছে? প্রশ্নে বলছে সর্বোচ্চ বাহুর সাথে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল, এই অনুপাত বের করতে বলছে। সর্বোচ্চ বাহুর সাথে পরিসীমার অনুপাত, তার মানে তিনটা বাহুর যোগফলের অনুপাত। এখন সর্বোচ্চ বাহু হচ্ছে √3, আর তিনটা বাহু হচ্ছে √3, 1 আর 1। তাহলে অনুপাত সেটা হবে √3, 2 প্লাস √3, এ হচ্ছে অ্যান্সার, √3, 2 প্লাস √3। ওকে, হ্যাঁ, না সিলেবাসে, কলেজের সিলেবাসে নাই তো কি হয়েছে, করে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট। ও সুন্দর একটা অঙ্ক, অঙ্কটা দেখছো কি বলছে? বলছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা যদি 1 হয়, তবে cos টু দি পাওয়ার 12 থিটা, 3 cos টু দি পাওয়ার 10 থিটা, 3 cos 8 থিটা, cos টু দি পাওয়ার 6 থিটার মান কত? এটার মান কত? ঠিক আছে, তাই না? ওকে, মারুফা বলছে 1 কেন ধরলাম, এটা আমি আন্দাজে ধরে নিলাম। ঠিক আছে, ওই যে ওই, এটা তো আসলে অনুপাত। অনুপাতে এই যে অনুপাত, এটা তো আসলে তুমি অনুপাত বের করতেছো, অনুপাতে তুমি যা ধরবা উপরে নিচে কাটাকাটি গিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই জন্য আমরা বি আর সি এর মান যেহেতু সমান, আমরা এটাকে 1 ধরে এই সর্বোচ্চ বাহুর ভ্যালু সম্পর্কে আইডিয়া পেয়েছি। তোমার যদি মন চায় 5 ধরতে, 5 ধরে করতে পারো। এই অঙ্কটাই তুমি 5 ধরে করো, দেখবা যে অনুপাত সেম আসবে, অনুপাত সবসময় সেম আসবে। ঠিক আছে, সো এটা ম্যাটার করে না তুমি কি ধরছো, সো যে কোনো একটা কিছু ধরে আমরা এর মানটা বাইক করে অনুপাত বাইক করে ফেলছি। ওকে।
হুম আচ্ছা, কজ আছে আর এখানে সাইন আছে, তাহলে কজ আছে আর এখানে সাইন আছে, তো আমরা যদি এখান থেকে শুরু করি, এখান থেকে দেখো সাইন থিটাকে রেখে আমরা যদি সাইন স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি বলতো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে আসলে কজ স্কয়ার থিটা। এই যে সম্পর্ক পেয়ে গেছি যে কজ স্কয়ার থিটা হচ্ছে সাইন থিটার সমান, কজ স্কয়ার থিটা হচ্ছে কিসের সমান? সাইন থিটার সমান। ওকে, এখন যেটা দেওয়া আছে এই যে রাশিটা, এখান থেকে দেখো cos টু দি পাওয়ার 12 কে আমরা লিখতে পারি না যে cos স্কয়ার হোল টু দি পাওয়ার 6, তাই না? 6 দুগুণে 12, 3 থাকলো। cos টু দি পাওয়ার 10 কে লিখতে পারি হচ্ছে cos স্কয়ার হোল টু দি পাওয়ার 5, 5 দুগুণে 10, cos স্কয়ার হোল টু দি পাওয়ার 4, 4 দুগুণে 8, cos স্কয়ার হোল কিউব, তাই না? 3 দুগুণে 6। এবার cos স্কয়ারের পরিবর্তে, এই যে cos স্কয়ারের পরিবর্তে sin থিটা বসায় দাও, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ারের পরিবর্তে sin থিটা আর 6 পাওয়ারটা থেকে যাবে, এটা হয়ে যাবে sin 5 থিটা। এই যে স্কয়ার পরিবর্তে sin আর 5 থেকে যাবে, এটা হয়ে যাবে sin 4 থিটা, এটা হয়ে যাবে sin কিউব থিটা, তাই না? ওকে, sin কিউব কমন নাও, কমন নিচ্ছি। sin 6 থেকে sin কিউব গেলে এখানে থাকবে sin কিউব, এখানে থাকবে 3 sin স্কয়ার, এখানে থাকবে 3 sin থিটা, আর এখানে থাকবে 1। ওকে, বুঝে গেছি। কিউব চলে আসতেছে, কিউব চলে আসতেছে, এটা কিউবের সূত্র। যেমন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন কিউব, এখানে আমরা লিখতে পারি 3 সাইন স্কয়ার ইন্টু 1, এটা আমরা লিখতে পারি 3 সাইন থিটা ইন্টু 1 স্কয়ার, আর এখানে আমরা লিখতে পারি 1 কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি, 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, ওই যে কিউবের সূত্র, কিউবের সূত্র। তাহলে সাইন কিউব থিটা এটা একটা হোল কিউব হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস 1 হোল কিউব। ওকে, তো এখানেও কিউব ওইখানেও কিউব, দুইটা পাওয়ার একসাথে কমন নিয়ে নাও, তাহলে এই কিউবটা ভিতরে ঢুকে গেল, এটা হয়ে গেল সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস 1 হোল কিউব। এখন এই দুটো যদি আমি গুণ দিয়ে ফেলি, সাইন থিটা দিয়ে গুণ দিয়ে ফেলি, তাহলে আমার ভিতরে দেখো হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা হোল কিউব। বুঝছো, দুইটা কিউব একসাথে কমন নিছি, ভিতরে দুইটা গুণ দিছি, গুণ দিলে দেখো এই যে যেটা দেওয়া আছে এটা পেয়ে গেছি, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা মান হচ্ছে 1, তাহলে এটা মান প্রশ্নে দেওয়া আছে 1, আর 1 কে কিউব করলে 1, এই যে অ্যান্সার পেয়ে গেছি, শেষ। অ্যান্সার হচ্ছে 1, এই যে এটা ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, বুঝছি। ডেঞ্জারাস। ওকে, নেক্সট। ওয়াও, এটা সুন্দর অঙ্ক, এটা একটা সুন্দর অঙ্ক। এটা হচ্ছে বি প্লাস সি ডিভাইড বাই 11, সি প্লাস এ ডিভাইড বাই 12, এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে 13। এটা যদি হয় তাহলে এখান থেকে আমাদের দেখাইতে হবে cos a cos b cos c, এটা অনুপাত, তিনটা কোণের অনুপাত দেখাইতে হবে। ওকে, এইটা তিনটা সমান দেওয়া আছে, সো তিনটা যেহেতু সমান দেওয়া আছে আমরা এই তিনটাকে কিছু একটা ধরে ফেলি। তো ধরি b প্লাস সি ডিভাইডেড বাই 11 is equal to c plus a divided by 12 is equal to a plus b divided by 13। এটাকে আমরা কে ধরে ফেললাম, কে। এখন কে ধরে ফেললে এই প্রথমটা আর লাস্টেরটা হিসাব করলে একটা ভ্যালু পাবো, এইটা এটা হিসাব করলে একটা ভ্যালু পাবো, এইটা এটা হিসাব করলে একটা ভ্যালু পাবো, তাই না? তিন জায়গা থেকে তিনটা ভ্যালু আসবে।
যেমন এই প্রথমটা লাস্টেরটা ধরলে 11 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বি প্লাস সি হচ্ছে 11k। দ্বিতীয়টা লাস্টেরটা হচ্ছে সি প্লাস এ ইজ ইকুয়াল টু 12k। 3 নাম্বার লাস্টেরটা করলে হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 13k, তাই না? এই যে 3টা পেয়ে যাচ্ছি। এখন আমি যদি এই 3টা যোগ করে ফেলি, এই 3টাকে যদি আমি এখন একসাথে যোগ করে ফেলি, এই 3টাকে আমি একসাথে যোগ করে ফেললাম, তাহলে যোগ করে ফেললে কি আসে দেখো তো। বি প্লাস সি এর সাথে সি প্লাস এ এবং এ প্লাস বি যোগ হবে, তখন দেখো 2টা এ থাকে, 2টা বি থাকে, 2টা সি থাকে। বুঝতে পারছি? তখন দেখো 11k 12k 13k এগুলা যোগ করলে কত আসবে? 11 আর 12 হচ্ছে 23, 36k। তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করলে আমার এ প্লাস বি প্লাস সি হচ্ছে 18k। ওকে, এখন এই জায়গা থেকে হিসাব করলে আমি সব পেয়ে যাব কিভাবে? এই যে দেখো এ প্লাস বি প্লাস সি, এখান থেকে যদি বি প্লাস সি বিয়োগ দিই, এই প্রথমটা বিয়োগ দাও, এটা থেকে এই প্রথমটা বিয়োগ দাও, এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি বিয়োগ দাও, বিয়োগ দিলে শুধু এ থাকবে। তাহলে এখন যদি আমরা বিয়োগ শুরু করে দিই, এখন যদি আমরা বিয়োগ শুরু করি, বিয়োগ, তাহলে বিয়োগ করে দিলে এগুলো যদি আমরা এখন বিয়োগ করি, এটা থেকে প্রথমটা বিয়োগ করলে দেখো কি আসবে, বি প্লাস সি চলে যাবে, এ আসবে, 18 থেকে 11 গেলে 7k। তাহলে আমরা দেখো এখান থেকে এ এর মান পেয়ে গেলাম, এ এর মান হচ্ছে 7k। আবার এটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দাও, সি এবং এ বাদ হবে, বি থাকবে, তাহলে বি এর মান হচ্ছে আমাদের 18 থেকে 12 গেলে 6k। এবার এটা থেকে এটা বাদ দাও, তাহলে এ প্লাস বি বাদ যাবে, সি এর মান পাবো, সি এর মান হচ্ছে 5k। এই দেখো 3টা বাহুর মান পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, এটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে কজ এ কজ বি কজ সি বাইক করা। তাহলে আমরা এখান থেকে এখন কজ এ এই হিসাবে চলে যাই। কজ এ হচ্ছে কি বলতো? কজ এ হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc। তাহলে বি স্কয়ার, যে বি এর মান তো এখানে জানো 6k, তার মানে 6 6 36k স্কয়ার, সি হচ্ছে 5 5 5 25k স্কয়ার, মাইনাস এ হচ্ছে 7 7 49k স্কয়ার ডিভাইড বাই 2bc। 5 6 30, 30 দুগুণে 60, k ইন্টু কে মানে কে স্কয়ার। তখন দেখো সব জায়গা থেকে কে স্কয়ার চলে যায়, উপরে নিচে সব জায়গা থেকে কে স্কয়ার চলে যাবে। কে স্কয়ার চলে গেলে এটার মান আমরা পেয়ে যাচ্ছি 36 25 49 13 12, 1/5, তাই না? প্রথমটা হচ্ছে 1/5, 1/5। ওকে, 36 কই থেকে আসলে? যে সবগুলো যোগ করো না, 11 12 11 12 আর 13 যোগ করো, 36 আসে। 11 12 13 যোগ করো, 36 আসে। ওকে, 1/5 আসে, ঠিক আছে। এবার cos b বাইক করো একইভাবে, একইভাবে cos b। তাহলে cos b হচ্ছে সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার টু সি এ। তাহলে সি স্কয়ার হচ্ছে 5 5 25 কে স্কয়ার, এ স্কয়ার হচ্ছে 7 7 49 কে স্কয়ার, আর বি স্কয়ার হচ্ছে 6 6 36 কে স্কয়ার। সব জায়গা থেকে স্কয়ার বাদ হয়ে যাবে, তাহলে সি এ 5 দুগুণে 10, এটা হচ্ছে 70 কে স্কয়ার। তো এটা কত আসে দেখো। একইভাবে cos c, এবার cos c বের করতেছি, এটা হচ্ছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড 2ab। তাহলে এখানেও মানটা বসায় দাও, এ হচ্ছে 7 7 49 কে স্কয়ার
বি হচ্ছে 6 6 36 কে স্কয়ার 5 5 25 কে স্কয়ার মাইনাস ডিভাইডেড বাই 2 বি সি এ বি 6 7 42 84 কে স্কয়ার। ঠিক আছে, কত কত আসে? 60 কিভাবে আসলো? মান বসাও না, এই যে মান বসাইছি। বি আর সি এর মান বসাও, এই যে বি এর মান 6, সি এর মান 5, তারপর তাকে 2 দিয়ে গুণ দাও, সব হিসাব। তাহলে উপরেরটা আসে 25 প্লাস 49 মাইনাস 34 38 ডিভাইডেড বাই 70 19/35। এটা আসে 19/35। ওকে, এটা কত আসে? 49 36 25 ডিভাইডেড বাই 84 5/7 5/7। ওকে, সো আমরা 3টা ভ্যালু পাইছি, 3টা কোণের মান পেয়ে গেছি। ওকে, এখন আমাদের এটা অনুপাত বের করতে হবে, ওটাই ফাইনাল প্রশ্ন, যে cos A অনুপাত cos B অনুপাত cos C, এই 3টা অনুপাত। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 1/5 অনুপাত 19/35 অনুপাত 5/7। ওকে, সবাইকে 35 দিয়ে গুণ দাও, 35 দিয়ে গুণ দিলে 5 7 35, এখানে 35 35 কাটা যাবে, আর 35 দিয়ে গুণ করলে 5 5 5 25। এই যে মিলে গেছে। ঠিক আছে, অনুপাত মিলে গেছে, মিলে গেছে। ঠিক আছে, বুঝছো, 35 দিয়ে গুণ দিছি। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। আবার বলি, আমাদের বাহুর অনুপাত দেওয়া ছিল, সেই অনুপাতকে আমি কে ধরছি। প্রথমটা কে হিসাব করলে এটা আসে বি প্লাস সি এর মান, দ্বিতীয়টা কে হিসাব করলে সি প্লাস এ আসে 12 কে, 3 নাম্বারটা কে হিসাব করলে এ প্লাস বি আসে। এই 3টাকে যোগ করছি, এই 3টা যোগ করছি, 2ab এ প্লাস বি প্লাস সি এর মান পাইছি, সেখান থেকে এ প্লাস বি প্লাস সি পাইছি। এখন এইটা থেকে প্রত্যেকটা বিয়োগ করছি, এইটা থেকে প্রত্যেকটা বিয়োগ করছি, বিয়োগ করলে দেখো এ বি সি এর মান পেয়ে গেছি, 3টা বাহুর মান পেয়ে গেছি। এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি বাদ দিলে শুধু এ থাকে, আর 18 থেকে 11 গেলে 7। এভাবে সবগুলা বাহুর মান বাইক করছি। এই বড়টা থেকে প্রত্যেকটা বিয়োগ দিয়েছি, এই 3টা বিয়োগ দিছি। এই এ বি সি দিয়ে এই কোণের মান বের করছি। এবার অনুপাত নিয়ে নিছি, শেষ, অনুপাত নিয়ে নিছি। ঠিক আছে, সো এই অঙ্কটারই আরেকটা ভার্সন হলো এটা, যেটা 2019 সালে ওইখানে আসছিল। সো এটা তোমরা একটু ট্রাই করবা, সেম সেম অঙ্ক। নিজে নিজে একটু চেষ্টা করবা। ঠিক আছে, সেম অঙ্ক, এটা ওইটার মতোই, এইটা ওইটার মতোই সেম অঙ্ক। ওকে, একটা ত্রিভুজে এটা দেওয়া আছে সমান্তর প্রগমন। আচ্ছা, cot a/2 2 tan c/2, এটা হইলে আমাকে দেখাইতে বলছে যে sin a sin b sin c সমান্তর প্রগমনে থাকে। তো আমাকে ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ সমান্তর প্রগমন। সমান্তর প্রগমন মানে হচ্ছে সোজা বাংলায় আমি যদি বলি সমান্তর ধারা, তাহলে অন্তরটা সমান মানে বিয়োগফল সমান। সো 3টা জিনিস সমান্তর প্রগমনে থাকার শর্ত হইল, সমান্তর প্রগমনে থাকার শর্ত হইল এই 3 জনের এ থেকে বি এর যে বিয়োগফল হবে, বি থেকে সি এর বিয়োগফলটা সেম হবে, মানে এদের বিয়োগফলটা সেম, অন্তরটা সমান মানে বিয়োগফলটা সেম হবে। তাহলে এ থেকে বি, বি থেকে সি, তাহলে এখন দেখো বি গুলো যদি এক পাশে নিয়ে আসো, তাহলে বি আর বি যোগ করলে হবে 2b। সো এটাই হচ্ছে আমাদের শর্ত, যে প্রথমটা লাস্টেরটা যোগ করলে মাঝখানেরটা ডাবল, প্রথমটা লাস্টেরটা যোগ করলে মাঝখানেরটা ডাবল হবে। এটাই হচ্ছে সমান্তর প্রগমনের শর্ত। যেমন আমি যদি বলি যে ধরো 3 5 7, এ দেখো এদের গ্যাপটা সমান না, 2 2 করে বাড়ছে না, 3 5 7 2 2 করে বাড়ছে।
তাহলে 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 7 2 বাড়ছে। এইটা দেখো এই শর্তটা মানে কিনা, প্রথমটা লাস্টেরটা যোগফল মাঝখানেরটা ডাবল হয় কিনা। হ্যাঁ ভাইয়া, 3 আর 7 যোগ করলে 10, 5 দুগুণে 10। দেখছো, প্রথমটা লাস্টেরটা ডাবল, যোগফল হবে মাঝখানেরটা ডাবল। প্রথমটা 3, লাস্টেরটা 7, এই দুইটা যোগফল দেখো মাঝখানেরটা ডাবল। সেম তুমি যেটাই চিন্তা করো যে ভাইয়া 7 9 14, দেখো 5 5 করে বাড়ছে, 5 5 করে বাড়ছে। 4 এর সাথে 5 যোগ করলে 9, 9 এর সাথে 5 যোগ করলে 14। এখন একইভাবে দেখো প্রথমটা আর লাস্টেরটা যোগফল 4 আর 14 যোগ করলে কত, 18। এই 9 এর ডাবল, 9 দুগুণে 18। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তর প্রগমনের শর্ত। তাহলে কেউ যদি বলে যে ভাই আপনি সমান্তর প্রগমন এটা প্রমাণ করেন, তাহলে প্রমাণ করতে বললে এইটা প্রমাণ করবা যে প্রথমটা আর লাস্টেরটা যোগফল হবে মাঝখানেরটা ডাবল। এখন তাহলে বলো, এই যে 3 জনকে সমান্তর প্রগমন দেখাইতে বলছে, এই যে 3 জনকে সমান্তর প্রগমন দেখাইতে বলছে, তাহলে এটা কি প্রমাণ করব? এটা আসলে কি প্রমাণ করতে হবে? এটা আসলে কি প্রমাণ করতে হবে বলো, এই অঙ্কে আসলে প্রমাণটা কি চাইছে? তার মানে এই অঙ্কটা আসলে হলো দেখাও যে, হ্যাঁ দেখাও যে এই যে প্রথমটার সাথে লাস্টেরটা যোগফল হবে মাঝখানেরটার ডাবল। এটা প্রমাণ করতে বলছে যে সাইন এ প্লাস সাইন সি হবে 2 সাইন বি। বুঝতে পারছি? তো আমাকে আসলে এইটা প্রমাণ করতে বলছে। এটা প্রমাণ করতে পারলেই, প্রথমটা লাস্টেরটা যোগফল মাঝখানেরটা ডাবল, এটা প্রমাণ করতে পারা মানেই হচ্ছে সমান্তর প্রগমন প্রমাণ করতে পারা। এটা প্রমাণ করতে পারা মানেই হচ্ছে সমান্তর প্রগমন প্রমাণ করতে পারা। ঠিক আছে, ওকে, অঙ্কটা সহজ করে ফেলো। কল এই যে cot a/2 3 tan c/2 এটা দেওয়া আছে, এখান থেকে ওটা প্রমাণ করো। ইজি তো, cot কে ভেঙে দাও না, cos a/2 sin a/2, 3 থাকলো, tan কে ভেঙে দাও, sin c/2 cos c/2। এবার cos গুলো একপাশে নিয়ে আসো, cos a/2 cos c/2। এই টাইপে করছি কিন্তু চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ, যোজন বিয়োজন করতে হবে। এখানে থাকে 3, নিচে থাকে 1। সো আমরা যদি এখন যোজন বিয়োজন করি বা বিয়োজন যোজন করি, যেটাই করি, ঠিক আছে, মিলে যাবে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করলাম, এখানে তাহলে যোজন বিয়োজন করব, তাহলে এটা সূত্র যায়। সূত্র কি বলো? cos cos c cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos a মাইনাস b। তাহলে cos a/2 মাইনাস c/2 cos a/2 মাইনাস হলে প্লাস c/2। এখানে হচ্ছে 4/2, তার মানে 2। ঠিক আছে, ওকে, এরপর এখন সহজ। উপরে নিচে 2 সাইন নিয়ে আসো। এটা কত লেখা যায়, এটা লেখো না। এটাকে যদি আমি সুন্দর করে 2 দিয়ে লিখি, কোনো সমস্যা আছে? তাহলে মানে আমি এটাকে সুন্দর করে এভাবে লিখলাম যে cos
a মাইনাস সি বাই টু, এখানে কজ a প্লাস সি বাই টু ইকুয়াল টু টু। ওকে, এখন উপরে নিচে আমি একটা কাহিনী করব, উপরে নিচে চালাকি করব। হ্যাঁ, আমরা উপরে নিচে টু নিয়ে আসলাম, উপরে নিচে সাইন নিয়ে আসলাম, তাহলে সাইন এ প্লাস সি বাই টু এটা নিয়ে আসলাম। তাহলে দেখো নিচেও সূত্র যায়, সাইন এ টু সাইন এ কস বি, ঠিক আছে, উপরেও সূত্র যায় কস এ মাইনাস সি বাই টু ইজ ইকুয়াল টু টু। এখানে হচ্ছে কস এ প্লাস সি বাই টু। ওকে, তাহলে উপরেও সূত্র যায় নিচেও সূত্র যায়। উপরে সূত্র যাচ্ছে টু সাইন এ প্লাস সি বাই টু কজ এ মাইনাস সি বাই টু, তার মানে টু সাইন সি সাইন দিয়ে সূত্র, তার মানে সাইন এ প্লাস সাইন সি এই সূত্র। আর নিচে হচ্ছে ডাবল ডাবল টু সাইন থিটা কস থিটা, সাইন টু থিটা, সাইন টু থিটা এ প্লাস সি, এ প্লাস সি বাই টু হয়ে যাবে এ, তাহলে এটা হচ্ছে টু, এটা চলে আসছে। ঠিক আছে, এখন এটা আমরা পেয়ে গেছি। উপরে হচ্ছে সাইন এ প্লাস সাইন সি এর সূত্র, নিচে হচ্ছে সাইন টু থিটার সূত্র। এখন এইখান থেকে তুমি এখন আবার গুণ দিয়ে দাও, সাইন এ প্লাস সি কে ওই পাশে নিয়ে যাও, সাইন এ প্লাস সাইন সি ইজ ইকুয়াল টু হচ্ছে টু সাইন এ প্লাস বি। এখন দেখো এটা একটা ত্রিভুজ বলে দিছে, এটা একটা ত্রিভুজ বলে দিছে, এটা একটা ত্রিভুজ বলে দিছে। ত্রিভুজ বলা মানে কি? ত্রিভুজ বলা মানে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, তাহলে ওটার পরিবর্তে এখন আমি মান বসাইতে পারবো, ওটার পরিবর্তে আমি এখন মান বসাইতে পারবো। তাহলে টু সাইন, এটা পরিবর্তে লেখা যাবে পাই মাইনাস সি, কারণ তিন কোণের সমষ্টি 180, এটা একটা ত্রিভুজ। আর পাই মাইনাস সি হলে কি হয় বলতো? পাই মাইনাস সি হলে সেটা আসলে সাইন সাইনই থাকবে। এটা কি? আর এটা এ প্লাস বি হলো কিভাবে? ওটা তো এ প্লাস সি, এটা এ প্লাস সি হবে আর এটা বি হবে, তাই না? এখানে তো এ প্লাস সি ছিল, তাহলে এটা এ প্লাস সি, এটা হবে পাই মাইনাস বি। সো সাইন সি সাইন সাইনই থাকবে, আর পাই এর জন্য সাইন সাইনই থাকবে, বি বসে যাবে। তাহলে এই যে দেখো সাইন এ প্লাস সাইন সি হচ্ছে টু সাইন বি, যেটা প্রমাণ করতে হইতো। তার মানে অর্থাৎ প্রগমনে আছে, অর্থাৎ সমান্তর প্রগমন। যেহেতু প্রথমটা লাস্টেরটার যোগফল হচ্ছে মাঝখানেরটার ডাবল, সো সমান্তর প্রগমন। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে, বুঝছো? হাফসা বলছে আজকে আর না, এই যে আজকে আর না, আমাদের আর বেশি অঙ্ক নাই। ওই যে লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক, যা রুয়েটের অঙ্ক, লাস্ট, একদম লাস্ট, এটা ইজি, রুয়েটে আসছিল। কি বলছে দেখো, কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়, একটা 22.5, একটা হলো 112, 112 মানে হচ্ছে 90 থেকে বেশি হবে, তার মানে আসলে এটা বাঁকা, এটা আসলে বাঁকা। এটা হলো বাঁকা হবে, এই যে এরকম হবে, বুঝতে পারছো? বাঁকা। তাহলে এটা হইলে আমাদের এখানে এই কোণের মান হচ্ছে 22.5 ডিগ্রি, আর এই কোণের মান হচ্ছে তোমার 112.5 ডিগ্রি। ওকে, এই দুইটা কোণের মান বলে দিছে, আবার বলছে এই ত্রিভুজের উচ্চতা বলে দিছে, ত্রিভুজের উচ্চতা বলে দিছে, বলছে ভূমি কত। এটা হচ্ছে রুয়েটের প্রশ্ন, রুয়েটের প্রশ্ন। তো উচ্চতা আমরা জানি, উচ্চতা কেমনে আঁকবো? উচ্চতা হলো এই ভূমিটাকে বর্ধিত করে ফেলতে হবে। কি হলো এটা? এটাকে বর্ধিত করে ফেললাম, আর তোমার এখান থেকে লম্ব টানলাম, তাই না? এই উচ্চতা। সো এখানে উচ্চতাটা বলে দিছে, উচ্চতাটা বলে দিছে হচ্ছে এইচ।
আমার কাছে ভূমি কত, ভূমি মানে হচ্ছে এইটুকু, এইটার ভ্যালুটা বাইর করতে বলছে, যে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে। ঠিক আছে, ইজি, বাচ্চাদের অঙ্ক এখানে দিয়ে দিছে। ওকে, সো আমি যদি এখানে এখন মানগুলো বসাই, আমি যদি নাম দিই, এটা যদি এ দিই, এ, এটা হচ্ছে বি বাহু, বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে আমাকে আসলে ভূমি হচ্ছে বিসি, এই বিসি মানটা বের করতে হবে। ওকে, আমি যদি এখন পুরা ত্রিভুজটা নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডি হচ্ছে 90, আর 90 হইলে ত্রিকোণমিতি ইউজ করা যাবে। সো এইটা লম্ব, এটা তাহলে আমরা ট্যান থিটা সূত্র বসাই, ট্যান থিটা। তাহলে একবার আমরা হচ্ছে ত্রিভুজ এ বি ডি, পুরা ত্রিভুজটা নিচ্ছি, এ বি ডি, এখানে বি কোণ, বি কোণ মানে হচ্ছে ট্যান বি, সো ট্যান বি মানে বি কোণ, এই বি কোণটা, এই বি কোণের বিপরীত হচ্ছে এইচ, আর নিচে হচ্ছে বিডি। তাহলে এখান থেকে আমরা বিডি এর মান পেয়ে যাব, বিডি এর মান হচ্ছে এইচ ডিভাইডেড বাই ট্যান বি, ট্যান বি হচ্ছে 22.5, এটা হচ্ছে বিডি। ঠিক আছে, ওকে, এবার ত্রিভুজ ওই পাশেরটা, তার মানে এসিডি, ত্রিভুজ এসিডি হইলে ট্যান সি, এখন সি কোণ কিন্তু এই পাশেরটা হবে না, সি কোণ কিন্তু এই পাশেরটা নিতে হবে। এখন পুরাটা 180, 180 থেকে এটা বাদ দিলে কত আসে দেখো তো, 180 থেকে এটা বাদ দিলে কত আসে, মিজানুর বলছে এ অ্যান্সার, মিজানুর বলছে এ অ্যান্সার। 180 থেকে 112, 180 থেকে 112.5 বিয়োগ দিলে আসে 67.5, 67.5। ঠিক আছে, এটা একদম ইজি। তাহলে ট্যান সি কোণ, সি কোণ মানে হচ্ছে ট্যান 67.5, এইটা হবে এইচ ডিভাইডেড বাই সিডি, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে দেখো সিডি কত আসবে, সিডি আসবে এইচ ডিভাইডেড বাই ট্যান 67.5। ঠিক আছে, ওকে, আমাকে এখন ভূমি বের করতে বলছে, ভূমি হচ্ছে আসলে বিসি। ঠিক আছে, যে ইজি অঙ্ক, বিসি, বিসি কে আমরা কি লিখতে পারি, বিডি মাইনাস সিডি, তাই না, পুরাটা থেকে সিডি বাদ দিলে তো বিসি চলে আসে। এখন এটা কত আসবে, বিডি কত, বিডি হচ্ছে এইচ ডিভাইডেড বাই ট্যান 22.5, আর সিডি হচ্ছে এইচ ডিভাইডেড বাই ট্যান 67.5। এখন আমরা যদি এখান থেকে এইচ কমন নিই, এইচ কমন নিলে আমাদের আসতেছে 1 ডিভাইডেড বাই ট্যান 22.5, 1 ডিভাইডেড বাই ট্যান 67.5। এখান থেকে করলে এখন ভ্যালু চলে আসবে, সে সম্পর্কটা পেয়ে যাব, সম্পর্কটা পেয়ে যাব। আদনান বলছে সি অ্যান্সার, বি অ্যান্সার, আদনান বলছে বি। তাহলে 1 বাই ট্যান 22.5 মাইনাস 1 বাই ট্যান 67.5, 2, এটা আসে 2, এই পুরা ভ্যালুটা 2, তাহলে 2h, ভূমি বিসি হলো ভূমি, সেটা হচ্ছে 2h আসে, 2h হয়ে গেছে, শেষ। দেখছো, একদম বাচ্চাদের অঙ্ক মাঝে মাঝে চলে আসে, 2h, বি হচ্ছে অ্যান্সার। আদনান সঠিক উত্তর দিছে, নাইমুন সঠিক উত্তর দিছে, ফাতিমা সঠিক উত্তর দিছে, পারফেক্ট পারফেক্ট বাবা। ঠিক আছে, ওকে, ক্লাস 9-10 এর মতো, এটা একটা 9-10 এর মতো, কিন্তু দেখছো কোথায় আসছে, রুয়েটে আসছে। তো আজকে আমরা অনেকগুলো অ্যাডভান্স প্রবলেম সলভিং করলাম, এটা আসলে যেটা আমরা বুঝতে চেষ্টা করলাম যে আসলে অনেক ধরনের অঙ্কই হইতে পারে, কিন্তু তুমি যদি সাহস করে অ্যাপ্রোচ করো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো পারবা। ওকে, আমাদের মনে রাখো এইটার উপর কিন্তু একটা লাইভ এক্সাম আছে, তোমার এই চ্যাপ্টার 7 এর উপর লাইভ এক্সাম হবে, লাইভ এমসিকিউ এক্সাম। সেই লাইভ এমসিকিউ এক্সামটা হবে তোমার 25 তারিখ থেকে, এই 25 তারিখ থেকে লাইভ এমসিকিউ এক্সাম, সেটা শুধু এই চ্যাপ্টারের উপর, শুধু এই চ্যাপ্টারের উপর। আর কোয়ার্টার ফাইনাল এক্সাম কিন্তু 27 তারিখ থেকে, 27, 28, 29, 30, 4 দিন হবে কোয়ার্টার ফাইনাল এক্সাম। ওটা সিলেবাস এবং রুটিন সব আমাদের ফেসবুকে দেওয়া আছে, সিলেবাস রুটিন সব ফেসবুকে দেওয়া আছে, কোয়ার্টার ফাইনাল এক্সাম। তো এই 25 তারিখে এক্সামটা কেউ মিস করো না, তোমার যখন প্রিপারেশন কমপ্লিট হবে তুমি এই এক্সামটা এসে দিবা, লাইভ এক্সাম হবে এটা।
সো আর প্র্যাকটিস কুইজ কিন্তু নিয়মিত দিবা। ত্রিকোণমিতির উপর যত বেশি প্র্যাকটিস কুইজ দিবা তত কিন্তু তোমার আয়ত্ত বাড়বে, ঠিক আছে? ওকে, মনে রাখো, স্ট্রাগল ইন সাইলেন্স নাও, শাইন ইন রেজাল্টস লেটার। তুমি এখন যদি চুপচাপ পরিশ্রম করে যাও, তাহলে পরবর্তীতে তোমার রেজাল্ট কিন্তু শাইন করবে, তো চুপচাপ পরিশ্রম করে যেতে হবে, কমপ্লেইন করা যাবে না, প্রেসার হয়ে যাচ্ছে কান্নাকাটি করা যাবে না, হতাশ হওয়া যাবে না, চুপচাপ নীরবে পরিশ্রম করে যেতে হবে, তাহলেই কিন্তু তুমি ভবিষ্যতে ভালো করতে পারবা, ঠিক আছে? ওকে নুসাইবা, সিলেবাস কিভাবে পাবো? সিলেবাস হচ্ছে এই কোয়ার্টারে যা যা পড়ানো হয়েছে সব, আর কবে কি এক্সাম সেটা তুমি অ্যাপে রুটিন দেখো সেকশনে গেলে পেয়ে যাবা। 27, 28, 29, 30 রুটিন দেখো সেকশনে গেলে আপডেট হয়ে যাবে, তখন তুমি রুটিন দেখেই বুঝে যাবা কবে কোন পরীক্ষা, ঠিক আছে? সো রুটিন দেখো সেকশনে গেলেই তুমি কিন্তু পেয়ে যাবা কবে কি এক্সাম। সো সবাই অবশ্যই কিন্তু আমাদের এই কোয়ার্টার ফাইনাল এক্সামটা দিবা, এবং সবাই এই চ্যাপ্টারটা ভালো মতো প্র্যাকটিস করবা। এই যে ক্লাসগুলো আমি নিলাম এটা বারবার রিভিশন দিবা, মেইন বইয়ের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা, আর আমরা যে তোমাদেরকে প্র্যাকটিস বুক দিছি সেই প্র্যাকটিস বুকটা বেশি করে সলভ করবা, ঠিক আছে? বেশি বেশি করে সলভ করবা, ইনশাল্লাহ ত্রিকোণমিতির সকল ভয় দূর হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।